আসসালামু আলাইকুম। আমি জানি না কি হয়েছে, আমার কি সমস্যা, আমার কোনো কমেন্ট শো হচ্ছে না। সো আমি আরেকটা ফোন থেকে কমেন্টগুলো চেক করব, সমস্যা নেই। সবাই একটু জয়েন হয়ে যান। আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। কমেন্ট দেখা যাচ্ছে না আসলে, আমি অন্য একটা ফোন থেকে দেখতে হচ্ছে। সরি, আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করে এলাম, তার জন্য। কি সমস্যা হলো বুঝতেছি না, সাউন্ড কম আসতেছে। আমি একটু মেন্টালি ফিজিক্যালি কোনোভাবে আমি ঠিক নাই, যার কারণে আমি হয়তো লাউডলি কথা বলতে পারতেছি না, তার জন্য আমি অনেক দুঃখিত। একটু কষ্ট করে সাউন্ড বাড়ায় শোনার ট্রাই করেন। আমি কিভাবে শুরু করব আমি আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি কমেন্ট না পড়ে যেটা বলার সেটা বলি, যেটা বলতে আসলে আসছি। সো আপনারা যা দেখতেছেন, নেওয়াজ যা কিছু পোস্ট করতেছে আর তার পোস্টের মাধ্যমে যা কিছু জানাইলো আপনাদেরকে, আমি ফার্স্ট অফ অল বলবো যে এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডও সত্যি না। সে নিজের দোষ থাকতে আমাকে, আমার ফ্যামিলিকে যেভাবে পারতেছে ছোট করতেছে। একটা কথাও সত্যি না। প্রথম কথা হচ্ছে যে সে আপনাদেরকে যা বলল, তার যা ইচ্ছা হয়েছে তাই বলছে, কিন্তু কোনো কথা সত্যি না। হ্যাঁ, সে যদি কোনোভাবে সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো মাশাআল্লাহ, ভালোই, সে করুক। আর মানুষের মুখের কথা কি বলবো, এখানে দেখতেছি অনেকে, আসলে আমি দেখতেছি যে এমন না, আমার সে তো আমাকে সব জায়গায় ব্লক মেরে রাখছে। সো তাকে দেখার আমার কোনো স্কোপ নাই। তো আপনারাই যারা যারা দেখতেছেন কমেন্টে এসে হচ্ছে স্ক্রিনশটস দিচ্ছেন, প্লাস আমাকে ইনবক্স করা হচ্ছে অনেকে, ওইভাবে আমি যা দেখলাম, যা বুঝলাম, যা জানলাম সবই মিথ্যা। ঠিক আছে? হ্যাঁ, আমরা একসাথে থাকতেছি না অনেক দিন, তার সাথে আমার যোগাযোগ নাই অনেক দিন, কিন্তু কেন নাই সেটাই আমি এক্সপ্লেন করতে আসছি। সে যে আমাকে ডিভোর্স দিছে সেটা আমি জানি না, আমি এখনো অত জানি না, কারণ সে মুখে বললো, দেন হচ্ছে সে একটা স্টোরি দিছে, স্টোরিতে মানে সাইন করতেছে এরকম কিছু একটা বুঝাইছে। তো বুঝাই হচ্ছে এটাই বুঝালো যে ও হচ্ছে ডিভোর্স দিছে। তো ডিভোর্স দিলে তো ভালো কথা, আমি তো ডিভোর্স লেটার পাই নাই।
হ্যাঁ, আমি ডিভোর্স লেটার পাই নাই, কিন্তু ওর তো বিয়ের মনে করেন পরের দিন কি বিয়ের আগেও এমন না যে আপনারা অনেকে বলেন যে আপু আপনাদের নজর লাগছে, আপনি একটু বেশি শো অফ করতেন। হ্যাঁ, অবশ্যই আমি অনেক বেশি শো অফ করছি। আমাকে ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, সো ভালোবাসাগুলো শেয়ার করছি আপনাদের সাথে। কিন্তু ভিতরে অনেক ধরনেরই সমস্যা ফেস করতেছিলাম, বিয়ের আগেও বিয়ের পরেও। মেজর যে প্রবলেমটা আমাদের মধ্যে, সে যা মানে বুঝাইতে চাইলো আর কি আমার ব্যাপারে, এমন কিছুই নাই। পুরাই মানে কি বলছে সে আসলে নিজেই জানা না যে সে কি বলছে বা কি লিখছে। সমস্যা নাই, আমি যে যার সাইড থেকে কথা বলতেই পারে, স্বাভাবিক, তার যা ইচ্ছা সে বলছে। এখন আমি আমার সাইডটাই বলি যে তার সাথে মেইনলি আমার সমস্যা হয় এটা নিয়েই যে সে আমার সাথে লয়াল না, ফার্স্ট কথা। এখন এখানে এসে অনেকে অনেক কিছু বলবেন, আমার কোনো কিছু যাই আসে না। আমি আসলে কিছু কিছু কমেন্ট দেখতে পারতেছি, আমার কিছু যাই আসে না। আমি আমার সাইডটা বলতেছি, জাস্ট আপনাদের জানা দরকার। হ্যাঁ, ওটাই জানাইতে চাচ্ছি। তো সে আমার সাথে লয়াল ছিল না, তার সাথে আমি বলবো কিভাবে বলবো আমি বুঝতেছি না আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে বিশ্লেষণ করব। কারণ এমন না যে আমরা প্রেম করে বিয়ে করছি। তার আমাকে পছন্দ ছিল, আমি তার ক্রাশ ছিলাম। হ্যাঁ, সো তার আমাকে পছন্দ ছিল, সে আমাকে বিয়ে করতে চাইছে। দেন হচ্ছে যে আমি তাকে বলছি আমাকে বিয়ে করতে হলে আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে। সো দেন সে হচ্ছে আমার বড় ভাইয়া আছে, তার সাথে কথা বলে, তারপরে আস্তে আস্তে আমার আব্বুর সাথে কথা বলে, আমার আম্মুর সাথে কথা বলে, আমার চাচুর সাথে কথা বলে, সবার সাথে কথা বলে সে। অ্যান্ড কথা বলার পরে তার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে কথা বলে। দেন আমরা একটা বাইরের রেস্টুরেন্টে মিট আপ করি, যেখানে তারা আমাকে দেখতে চায়। আমি একদম A to Z বলতেছি না, যে শর্টকাটে বলার চেষ্টা করতেছি। সো রেস্টুরেন্টে আমরা দেখা করি, তখন নেওয়াজ দেশে ছিল না, ও বাইরে ছিল, ওকে কেউ দেখে নাই আমার ফ্যামিলি থেকে। সো রেস্টুরেন্টে আমরা দেখা করি। দেন হচ্ছে যে মানে তারা আমাকে দেখে, ওর বাবা মা, তারপর ওর একটা চাচা চাচি আসে। তারপরে হচ্ছে আমাদের টুকটাক বিয়ের কথাবার্তা হয়, যে এরকম নেওয়াজ তো বাহিরে থাকে, ও যখন দেশে আসবে তখন হচ্ছে আমাদের বিয়ে হবে। তো এরপর টুকটাক আমাদের কথা বলা স্টার্ট হয়। তাও আমি তেমন একটা তার সাথে কথা বলতাম না, তার সাথে আমার খুবই কম কথা হইতো। এই জন্য সে অনেক, কি বলবো আর, তার সাথে আমি কথা বলতাম না, এটা নিয়ে অনেক সমস্যা হইতো। সো আমি বলতাম যে বিয়ে হোক, দেন কথা হবে, সমস্যা নেই, এখন এত কথা বলার দরকার নেই। সেটা নিয়েও অনেক সিন ক্রিয়েট করতো, অনেক কিছু হইতো। তারপরে হচ্ছে যে তার আসার কথা, দেশে আসবে, বিয়ে করবে, এমন একটা কথা হয় যে ও নেক্সট টাইম যখন দেশে আসবে তখন আমাদের বিয়ে হবে, এমন কিছু কথা হয়। তো ও দেশে আসে ঠিকই, কিন্তু ও আমাদের কাউকে জানে না, কারণ তখন ওর সাথে ওই যে আমি কথা বলতাম না, ওর সাথে আমার ভালো বন্ডিং ছিল না। ও আমাকে অনেক লাভ করতো, আমার জন্য অনেক কিছু করছে। সো তারপরে হচ্ছে যে ওর সাথে আমার কিছুদিন ডিসকানেক্ট থাকে, আমার সাথে ওর কথা হয় না। এর মধ্যে ও দেশে আসে, দেশে আসার পরে ও কাউকে জানায় না যে ও দেশে আসছে। তারপরে সম্ভব অনেকদিন পরে ওর সাথে আমার দেখা হয়, কথা হয়। তারপরে আমরা দেখা হয়, কথা বলতে আমি হচ্ছে ডাক্তারের চেক আপে গেছিলাম একবার, ওইখানে ও আসে মেডিকেলে, ওইখানে ওর সাথে আমার টুকটাক কথা হয়, দেখা হয়। দেন হচ্ছে আমরা আবার কথা বলি ফোনে, দেন আমরা পার্সোনালি মিট করি। সো মিট করার পরে হচ্ছে যে ওর সাথে আবার আমার সব ঠিকঠাক হয়ে যায়। তারপর থেকে মনে করেন এর আগ পর্যন্ত তো ওর সাথে আমার অ্যাটাচমেন্ট ছিল না, ওর সাথে আমার জাস্ট ফোনে টুকটাক কথা হইতো, এরকমই। এরপরে হচ্ছে তার সাথে আমার মানে আমরা দেখা সাক্ষাৎ করলাম, একজন আরেকজনকে চিনতে বুঝতে শুরু করলাম। তো আমার ওকে ভালো লাগা স্টার্ট হইলো, দেখা হয়েছে, ও আমার জন্য অনেক কিছু করছে, অবশ্যই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, আমার জন্য অনেক কিছু করছে। সো ওগুলো দেখে আমারও তাকে ভালো লাগা স্টার্ট হয়েছে।
ভালো লাগছে ওকে আমার অনেক। ও আমার যেভাবে টেক কেয়ার করতো বা যা যা করতো আমার জন্য, আমরা মেয়েরা যা যা পছন্দ করি সব কিছুই করছে আমার জন্য, এমন কোনো কিছু বাদ রাখে নাই যেটা ও করে নাই। এই জন্যই আমি অনেক বেশি প্রাউড ফিল করতাম ওকে নিয়ে, আপনাদের সামনে দেখাইতাম। ও সত্যি আমাকে অনেক ভালোবাসা দেখাইছে। আমি জানি না এটা সত্যি ছিল না মিথ্যা ছিল, কিন্তু অবশ্যই আমাকে ভালোবাসছে। মানুষ এতদিন তো আর ফেক থাকতে পারে না, তাই না? তারপরে হচ্ছে যে যখন ওকে আমার ভালো লাগা স্টার্ট হইলো, এরপরে তখন ডিসেম্বর মাস ছিল, 2022-এর ডিসেম্বর মাস। তো 2023-এর জানুয়ারিতে ওর ফ্যামিলি থেকে আমাদের বাসায় আসে ওর বাবা মা। তো তখন হচ্ছে যে আমাদের মধ্যে একদম মানে ইয়া হয়ে যায়, নেক্সট এবার হচ্ছে না, এবার হচ্ছে যে একটু ঝামেলা হয়ে গেছে, তার কারণে বিয়েটা এখন করা পসিবল না। নেক্সট টাইম ও যখন আসবে তখন হচ্ছে আমাদের বিয়ের প্রোগ্রামটা হবে। তো এইটা ওর বাবা মাদের সাথে মানে এই কমিটমেন্টে যায় যে নেক্সট টাইম নেওয়া যখন আসবে তখন হচ্ছে আমাদের বিয়ে হবে। তো ওইটা ছিল জানুয়ারি মাস। তখন হচ্ছে যে ও জানুয়ারির 17 তারিখ ছিল যেদিন ওরা আমাদের বাসায় আসে। তারপরে ও 21 বা 22 তারিখের দিকে দুবাইতে চলে যায়। এরপরে হচ্ছে যে ওর সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক হয়, আমরা সম্পর্কে ছিলাম, এটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো। যেহেতু ওর সাথে আমার বিয়ে ঠিকঠাক আর আমারও এখন ওকে ভালো লাগতেছে, সো আমি কন্টিনিউ করতেছিলাম যে ইন ফিউচার তো আমার হাজব্যান্ড হবেই, সব তো ঠিকঠাক আছে। তো এইভাবে কন্টিনিউ হইতে হইতে ও এরপরে নেক্সট দেশে আসে হচ্ছে আমার বার্থডেতে। ও সারপ্রাইজ দিতে আসে, আপনারা সবাই দেখছেন আমার বার্থডেতে হচ্ছে যে ও দুবাই থেকে 1 উইকের জন্য আসে। তারপরে হচ্ছে 1 সপ্তাহ পর চলে যায়। তারপরে হচ্ছে নেক্সট ও আসে হচ্ছে ফেব্রুয়ারিতে, 2024-এ ফেব্রুয়ারিতে। তো তখন আসে যে এই জন্যই আসে কারণ হচ্ছে তখন ওর দুবাইতে ওর অনেকদিন জবলেস ছিল, জব করতো, জব ছিল না ওর। সো ওর হাতে একদমই টাকা পয়সা ছিল না, যেহেতু ওখানে থাকতে অনেক খরচ আছে, ওই খরচটা বিয়ার করতে পারতেছিল না, যার কারণে আমিও বলছি চলে আসেন, ওর ফ্যামিলি থেকেও বলছে হয়তো চলে আসতে, দেন হচ্ছে চলে আসছে। আসার পরে হচ্ছে আমার ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলির কথা হয়, তখন আমরা ডিসাইড করি যে আমরা আগ করবো। তো ভাবতেছি যে এতদিন হয়ে গেছে, মানে 2-3 বছর এটা ডিলে হয়ে যাচ্ছে। দেন হচ্ছে ভাবলো মানে আমার আব্বুরা বা ওর আব্বুরা মিলে প্ল্যানিং করলো যে যাই হোক ছোটোখাটো করে হোক বা যেমনি হোক বিয়েটাই হবে, ডিরেক্ট বিয়েই হবে, মানে আগ হবে না। আচ্ছা ঠিক আছে। সো এরপরে রোজা আসে, রোজার 1 মাস যায়, এরপরে ঈদের পরপরই আমাদের বিয়ে হয়। সো এর মধ্যে মনে করেন ওর সাথে আমার অনেক লং ডিস্টেন্স ছিল, ওকে তো আমি তেমন একটা পাই নাই। ওই ফার্স্টে কিছুদিন পাইছিলাম, জানুয়ারিতে আসছিল 2023-এর, তারপর 2023-এর আমার বার্থডেতে আসছিল 1 সপ্তাহের জন্য। তারপরে হচ্ছে যে 2024 আসলো। তো 24-এ যখন আসে তখন থেকে ওর সাথে আমি তো ডেইলি কন্টিনিউয়াসলি দেখা সাক্ষাৎ হচ্ছে, পুরো রোজার মাস আমরা ঘুরছি ফিরছি। তো তখন থেকে আসলে এই জিনিসগুলা, তখন থেকে না বলবো, যখন মনে করেন ও 2023-এর জানুয়ারিতে আসে আমাদের বাসায় আসে ওর ফ্যামিলি থেকে, ওই 2023-এর জানুয়ারিতেই হচ্ছে যে 2-3 তারিখের দিকে মনে হয় আমি একটা পোস্ট করি, স্টোরি দিছিলাম ইয়াতে ইনস্টাগ্রামে, মানে আমার হাজব্যান্ড হিসেবে শো করছিলাম, যদিও তখন আমাদের বিয়ে হয়নি, বাট আমি অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে শো করছিলাম। তো তখন থেকে আর কি মানুষজন চিনতে জানছে, আচ্ছা এই ছেলেটা তিথিয়াপুর হাজব্যান্ড বা এরকম কিছু, তিথিয়াপুর সাথে সম্পর্কে আছে এরকম আর কি। তো যখন থেকে মানুষজন ওকে চিনা শুরু করছে যে এটা তিথিয়াপুর বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, তখন থেকে মনে করেন আস্তে আস্তে আমি তার সম্পর্কে জানতে স্টার্ট করলাম। কিরকম জানা, অনেকজনের সাথে তার সম্পর্ক ছিল, অনেকজনের সাথে সে প্রতারণা করছে, অনেক মেয়েকে ইউজ করছে, অনেক মেয়ের সাথে ফ্লার্ট করছে, অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, সো এগুলো অনেকে এসে আমাকে বলতো। তা আমি মনে করতাম যে মাত্র একটা রিলেশনশিপে গেছি, অনেক হেটার্স আছে, অনেকে অনেকের সম্পর্ক খারাপ করার জন্য অনেক কিছুই করতে পারে। সো আমি ইগনোর করতাম যে থাক, যদি করেও থাকে করছে, পাস্টে করছে, সমস্যা কি, আমারও পাস্ট ছিল, সো হোয়াট। ও যদি কোনো সমস্যা থাকে ওর মধ্যে আগে ছিল, বাট ও তো আমাকে ভালোবাসে, ও তো আমাকে সময় দিচ্ছে, 24 ঘন্টা আমাকে সময় দিচ্ছে, আমার যখন যা লাগতেছে আমার জন্য করতেছে, সবকিছুই করতেছে। সো আমি কেন ওকে শুধু শুধু সন্দেহ করবো, তাই না? তো অনেকে আমাকে অনেক কিছু বলতো, কিন্তু আমি ট্রাস্ট করতাম না, আবার অনেক কিছু ট্রাস্ট করতামও। করলে হচ্ছে যে ওকে জিজ্ঞাসা করলে ও এমনভাবে আমাকে এক্সপ্লেন তেমন একটা করতো না, জাস্ট বলতো যে ওকে আমি ট্রাস্ট কেন করতেছি না,
আর আমিও চিন্তা করতাম ও তো আমাকে 1000% আমার জন্য সবকিছু করতেছে, আমাকে সময় দিচ্ছে, আমাকে ভালোবাসতেছে, আমার যা ভালো লাগতেছে ও করতেছে। সেই জন্য আমি কেউ কিছু বললো ওটা ইগনোর করতাম। তো তখন থেকে স্টার্ট হয়, অনেকে বলতো অনেকে বলতো না। দেন হচ্ছে যখন আমাদের বিয়ে হয়, রোজার মাসেও একটা ওর সাথে অনেক ধরনের ইনসিডেন্ট আসলে কোনটা ফেলে কোনটা বলবো আমি বুঝতে পারতেছি না, কারণ এত বেশি প্রবলেম আমি ফেস করছি, কোনোটা মানে এত কিছু আমার মুখস্থ নাই, যা মাথায় আসতেছে আমি বলতেছি। সো রোজার মধ্যেও একটা প্রবলেম হয়। দেন হচ্ছে যে ঈদের 10-12 দিন পরে হচ্ছে আমাদের বিয়ে হয়। সো সে যেভাবে এক্সপ্লেইন করলো আমাদের বিয়েটাকে, সে আমাকে বিয়ের যে সাজানি টাকাটা দেওয়া হয় ওখানে 50,000 টাকা আমাকে দিছে। বাকি যা মানে যা লাগছে আমার আমি করছি, প্রথম কথা। দ্বিতীয়ত ও যে বললো যে ও নাকি বিয়েতে 2 লক্ষ টাকা নাকি ওর থেকে আমি নিয়ে নিয়েছি, এরকম ধরনের কোনো কিছু একটা বলছিল, আমার ঠিক মনে পড়তেছে না। ও 2 আনাও দেয় নাই, 2-4 আনাও দেয় নাই, ঠিক আছে? ও 2 লক্ষ টাকার কথা বলতেছে। আমাদের যে কাবিনের একটা উসুল থাকে 2 লাখ টাকা, ওইটা আমার 2 লাখ টাকা ধরা হয়েছিল আর কি উসুল, সেটাও দেওয়া হয় নাই আমাকে। 2 ভরি গোল্ড দেওয়ার কথা আমাকে, কিছুই দেওয়া হয়নি, 2 আনাও গোল্ড দেওয়া হয়নি আমাকে। সো আমরা সবকিছু একসেপ্ট করে নিছি, সমস্যা নাই। আমি কি বিয়ে ওর জন্য, ওকে টাকা পয়সার জন্য করতেছি নাকি সোনা গহনার জন্য করতেছি? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, সেই জন্যই বিয়ে করতেছিলাম। আর ওর অবস্থান কিরকম, ও দুবাইতে কি করতেছে না করতেছে, ওর সাথে আমি 2 বছর ছিলাম বা 1.5 বছর প্লাস ছিলাম, তো আমি কি জানি নাই? অবশ্যই জানছি, আমি জেনে শুনেই তো বিয়ে করছি আমার ছেলেকে। সো তারপর আগদের দিন আমাদের আগ হয় 22শে এপ্রিল। আগদের দিন বিয়েতে মানে ওই মসজিদের মধ্যে একটা ঝামেলা হয়, ওরাই ঝামেলাটা করে যে ঠিক মতো নাকি বিয়ে পড়ানো হয় না, এই এটা নিয়ে অনেক সিনক্রেট হয়, আমি ঠিকঠাক জানি না, শুনছিলাম। তো ওই দিন গেল আমার আমার সবচেয়ে মানে খুশির দিন, আমার বিয়ে। আমার কি খুশির দিন বলবো, ওর ড্রিম গার্ল ছিলাম আমি তো ওকে চিনতাম না, জানতাম না, আমি ওকে চিনতাম অ্যাজ এ ফ্যান হিসেবে, আমার একজন ফ্যান ছিল, আর আমি ছিলাম ওর ক্রাশ, ওর ড্রিম গার্ল, মানে ও আমাকে যেভাবে জানাইছে আর কি। কিন্তু ও মনে হচ্ছিল যে ও বিয়ে করে আমাকে হ্যাপি না, যেদিন আমাদের আগদ হয়েছে। আগদের দিন তো হাজব্যান্ডরা হচ্ছে যে ওয়াইফের বাসায় থাকে, সো ওই যে ওই একটা সিন ক্রিয়েট হয় মসজিদের মধ্যে, যার কারণে ও আর থাকে না আমাদের বাসায়, আসতেই চাই নাই। আমার আব্বুরা অনেক ফোন টোন করে হচ্ছে ওকে আনাইছে, আচ্ছা আসছে। দেন ওর বন্ধু যারা ছিল ওরা সবাই আসছে আমাদের বাসায়, কিছু নাস্তা পানি করে হচ্ছে যে ওরা চলে গেছে। তারপরে নেওয়াজ আমার সাথে কথা বলতেছিল না ঠিক মতো, ও আমার দিকে তাকাইও দেখে নাই, মনে হয় যে আমাকে কেমন লাগতেছে, একটু তাকাইও দেখে নাই ওই দিন। তারপরে পরের দিন হচ্ছে আমাদের হলুদ। সো ও বললো কি যে ওকে নাকি একটা পাঞ্জাবি ছাড়া কিছু দেওয়া হয়নি। আগের দিন আপনারা দেখছেন আমার পিকচার, ওইখানে আমি যে শাড়িটা পরছি ওইটা আমার কিনা, যে ওড়নাটা পরছি ওইটাও আমার কিনা, যে অর্নামেন্টসগুলো পরছি সব কিছু আমার কিনা। আগের দিন সে আমাকে কিছু দেয় নাই, একটা সুতাও দেয় নাই। অথচ আগের দিন ওকে সেন্টু গেঞ্জি আন্ডারওয়্যার হইতে সব কিছু দেওয়া হয়েছে। আমার চাচা আমি আর ও মিলে একসাথে গেছিলাম ওর শপিং করতে, আগদের শপিং। দেন হচ্ছে ওকে আগদের সবকিছু দেওয়া হয়েছে। বিয়েতে শেরওয়ানি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমি এত কিছু আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি না, মাথাও কাজ করতেছে না টোটালি, অনেক ঝামেলা হয়েছে। দেন হচ্ছে যে ও রাগ করে শেরওয়ানি নেয় নাই, পরে নিজে গিয়ে হয়তো নিছিল, ঠিক করে আসছিল। আমি, আমার ভাবি, ও, তারপর আমার ফ্রেন্ডরা, ওর ফ্রেন্ডরা সবাই মিলে আমরা শেরওয়ানি চুজ করতে গেছিলাম। তো এখানে একটা ঝামেলা হয় আর কি, লাইক আমার ঠিক মনে পড়তেছে না, বাট একটা ঝামেলা হয়, যার কারণে ওখানে রাগারাগি করে আমি আর আমার ভাবি চলে আসি। সো এরপরে হচ্ছে যে হলুদের দিন, হলুদটা আমাদের হয় মানে হলুদ করার কোনো প্ল্যানিং ছিল না, মানে আমার আব্বু বলতেছিল যে আব্বুর কাছে এখন টাকা নাই, আব্বু এত টাকা ইনভেস্ট করতে পারবে না, বিয়েতে অলরেডি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আমার বিয়ে, আমার অনেক শখ আহ্লাদ আছে, আমি আমার বিয়েতে এটা করবো ওইটা করবো। সো আমি বলছি আচ্ছা সমস্যা নেই আব্বু, তোমার কিছু করা লাগবে না, আমিই করবো।
আমি আর নেওয়াজ মিলে প্ল্যানিং করলাম কি যে আমরা দুইজন মিলে হলুদ করবো, ছোটখাটো করে করবো, সমস্যা নেই, যুটুক হয়, আমাদের আপন মানুষদেরকে নিয়ে আমরা হলুদ করব। সেখানেও ও পোল্টি 2-4 টাকাও খরচ করা নেই। ওর আশায় আমি হচ্ছে যে সবকিছু করছি। ও আমাকে বলছে যে আমি তোমাকে দিয়ে দিব, আমাকে দাও, আমি দিতাম, আর দেওয়ার খবর ছিল না। পুরো হলুদের খরচ আমি বিয়ার করছি। আর সে কি জানি একটা বললো যে সে নাকি কয় হাজার টাকা, 20,000 নাকি কয় হাজার টাকা নাকি আমার বাবাকে দিছে। পুরাই মিথ্যা কথা। তারপরে হচ্ছে আমাদের বিয়ের দিন, বিয়েতে A to Z খরচ করছে আমার বাপ, আমার ভাই, আমরা 3জন মিলে বিয়ে করছি। বিয়ের খরচের টাকাগুলো বিয়ার করছি। ও কিছু দেয় না, ও কেন দিবে? আর এমনিতে তো বিয়ের খরচ তো মেয়েরাই ইয়া করে, তাই না? ও কেন দিবে? ওয়ালিমা করার কথা ছিল ওর, যেটা ও করে নাই। ওরা বলছে যে করবো করে, আর ওয়ালিমাটা করে নাই। আর বিয়ের দিন হচ্ছে যে সবার খাওয়া দাওয়া শেষ, লাস্টে গিয়ে হয়তো কোনো একটা খাবার শর্ট হয়েছিল, যে শর্টটার কারণে ওর বাবা ওখানে বিয়েতে উপস্থিত সবাই দেখছে। ইভেন আমার কিছু ফ্রেন্ড আছে যারা ঢাকা থেকে আসছিল, ওরা সবাইও দেখছে যে ওর বাবা অনেক বড় একটা সিন ক্রিয়েট করে। আমার বাবাকে ইচ্ছা মতো গালাগালি, সো এখানে একটা অনেক বড় সিন ক্রিয়েট হয়। তারপরও আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার বিদায় হয়, আমি যাই আমার শ্বশুরবাড়িতে। এবারও টুকটাক ভালোই চলতেছিল সবকিছু। বিয়ের 1 মাস পরে নেওয়াজ হচ্ছে চলে যাই দুবাইতে। এপ্রিলের 24 তারিখে আমাদের বিয়ে হয়, মেয়ের 26 তারিখেও চলে যায়। তারপরে হচ্ছে ও যাওয়ার আগে আমরা কক্সবাজার ঘুরতে গেছি, আপনারা দেখছেন, অনেক মজা টজা করছি। ও কিছু কিছু মানুষকে এই জিনিসটা ছড়াইছে যে ও নাকি কক্সবাজারের সব খরচ ও করছে। আমরা যারা যারা ছিলাম ওখানে বাকি সবার টাকা নাকি ও দিছে, মানুষকে বলে বেড়াইছে। অথচ সত্যি কথা কি জানেন, আজকে বলতেছি আমি, কক্সবাজার যাওয়ার মতো টাকা পয়সা কারো কাছেই ছিল না, ওর কাছেও ছিল না, আমার কাছেও ছিল না। যেহেতু বিয়ে শাদী হয়েছে আমরা একদম জিরো হয়ে গেছিলাম। নেওয়াজ তো বিয়ে করতে আসছে যে একটা টাকাও নিয়ে আসে নাই দুবাই থেকে। ওর বাবাই ওর বিয়েটা দিছে, ওরা যা খরচ করছে সব ওর বাবা দিছে। সো যেহেতু আমাদের কারোর কাছে টাকা পয়সা নেই, এখন বিয়ে করছি, আমাদের ইচ্ছা করতেছিল একটু বাইরে কোথাও যাই। আমি বেশি ফোর্স করতেছিলাম নেওয়াজকে যে চলেন চলেন প্লিজ একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। তারপরে এখন যাবো যে টাকা কোথায়? আমাদের সাইড থেকে ওকে একটা রিং দেওয়া হয়েছিল, ওদের সাইড থেকে আমাকে একটা রিং দেওয়া হয়েছিল বিয়েতে। মানে আমার আম্মুকে একটা রিং দিছিল, আর হচ্ছে যে যেদিন ফদ্দ হয়, বিয়ে ঠিক হয়, সেদিন হচ্ছে যে ওরা আমাকে একটা রিং দিছিল। তা আমরা বলতেছি এই রিংগুলো কি করব, বিক্রি করে দিই, একটু ঘুরে আসি, টাকা পয়সা যখন হবে তখন অনেক গোল্ড কিনতে পারবো। সো নেওয়াজে বলে আচ্ছা ঠিক আছে। আর এমনিতে তো ছেলেরা তো গোল্ড পরে না, আর ওকে রিংটা দেওয়া হয়েছে এই জন্য যাতে ওর বিপদে কাজে লাগে। সো দেন হচ্ছে যে ও গিয়ে গোল্ডগুলো সেল করে, যা টাকা পয়সা আসে ওগুলা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে কক্সবাজার প্ল্যানিং করি, আমি যাই, অনেক মজা করছি, অনেক ঘুরছি ফিরছি। ওইখানেও আমার সাথে ঝামেলা হয়েছে ওর, হ্যাঁ, ওইখানে ওর সাথে আমার ঝামেলা হয়েছে। সবার সামনে আমার গায়ে হাতও তুলতে সে। তারপরে আমরা হচ্ছে যে মেয়েতে গেছিলাম আর কি কক্সবাজার। ওখান থেকে আসার পরে ও হচ্ছে 26 তারিখে চলে যায়। তো এর মধ্যে হয়তো আমি কনসেপ্ট করে ফেলি, যেটা আমিও জানি না, ও জানে না। পরের মাসে যখন আমার মানে
বিয়ের পরে আসে না, বাপের বাড়িতে নায়র আসে না, ওভাবে আসছিলাম আর কি। আমি আসার পরে যেহেতু নেওয়াজ ছিল তাই সাথে সাথে আসতে পারি নাই, ও চলে যাওয়ার পরেই হচ্ছে আমি আসছি। আসার পরে আমি আমাদের বাসায় ছিলাম, আমার কিছু সিমটমস দেখে মনে হচ্ছিল যে আমি মনে হয় কনসিভ করছি। তো তারপরে হচ্ছে যে আমি তখন আমার নেওয়াজের সাথে ঠিকমতো কথাও হচ্ছিল না, কেন জানি কোনো কিছু একটা নিয়ে হয়তো আমাদের কথা হচ্ছিল না। তো আমি খুব টেনশনে ছিলাম যে আসলে কি আমি প্রেগনেন্ট হয়ে গেছি নাকি। তো আমি বাসায় একটা টেস্ট করছিলাম, টেস্ট করার পর হচ্ছে আমি দেখলাম যে পজিটিভ আসছে। আমি নেওয়াজকে জানাই নাই তখনও। আমি শিওর হওয়ার জন্য আমি ওই দিনই সাউদানে চলে গেছি, সরি সাউদান বলতেছি, স্যাভরনে চলে গেছি। স্যাভরন মেডিকেলে গিয়ে আমার আম্মুর সাথে গিয়ে আমি টেস্ট করে আসছি। ফার্স্টের দিন গিয়ে টেস্ট করে আসলাম। আমি কিন্তু এগুলো কাউকে বলি নাই, আমি আর আমার আম্মু ছাড়া কেউ জানে না তখনও। তারপরে হচ্ছে পরের দিন যখন রিপোর্ট আনতে গেছি দেখি যে পজিটিভ। আমি বুঝতেছিলাম না যে আমি কি খুশি হব নাকি কি করব, কারণ মাত্র বিয়ে করছি, আমি এখনো সংসার জিনিসটাই বুঝি নাই। তার উপরে একটা বাচ্চা আমি কিভাবে ক্যারি করব, এগুলো নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। তারপরে আমি মেডিকেলে থাকা অবস্থায় নেওয়াজকে ভিডিও কল দিছি, ভিডিও কল দিয়ে ওকে আমি রিপোর্টটা দেখাইলাম। মাশাআল্লাহ ও অনেক খুশি হয়েছে। ও এত খুশি হয়েছে যে ও এত খুশি হয়েছে যে ওই দিন ওর রুমে যে মানুষরা ছিল, ওর ফ্রেন্ডরা যারা ছিল ওইখানে, সবাইকে ও পার্টি দিচ্ছে, সবাইকে বিরিয়ানি খাওয়াইছে। তারপরে মনে আছে কিনা আপনাদের আমি জানি না, ও একটা ভিডিও করছিল, সবাই কংগ্রেচুলেশনস ভাবি বলে একটা ভিডিও করছিল। দেন হচ্ছে ওইটা আমি স্টোরি দিয়েছিলাম, আপনারা সবাই দেখছেন, কিন্তু কেন দিচ্ছে কংগ্রেচুলেশন এটা আমি এক্সপ্লেন করি নাই। হাইট রাখছিলাম প্রেগনেন্সিটা। এরপরে হচ্ছে যে আমি ওদের বাসায় যাই, যাওয়ার পরে হচ্ছে আমি অনেক ধরনের সমস্যা ফেস করতেছিলাম, যেমন আমার অনেক বমি হচ্ছিল, আমি খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না। তো মেনলি আমি ওখানে থাকতে পারতেছিলাম না। আমি প্রেগনেন্সিতে এই ধরনের সমস্যাগুলো হয়, স্বাভাবিক ছিল। তো যার কারণে আমি আমার আব্বু আম্মুকে বলে যে আমি তো এখানে থাকতে পারতেছি না, আমাকে একটু নিয়ে যাও ওখানে। আমার অনেক কষ্ট হচ্ছিল। তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে ওরা আমাকে মেডিকেলে ভর্তি করাইছিল। যেহেতু আমি খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না, ওরা আমাকে যে ডাক্তারটা দেখেছে উনি বলছে যে মেডিকেলে ভর্তি করান, না হলে তো বাচ্চার সমস্যা হবে, যদি খাওয়া দাওয়া না করতে পারে। তারপরে হচ্ছে ওরা আমাকে ওই সমচের পাড়া একটা মেডিকেল আছে ওইখানে ভর্তি করাই। ওখানে আমি একদিন ছিলাম। তো আমি ওখানে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, পরিবেশটা ভালো ছিল না, যেহেতু বাসায় আমি টিকতে পারতেছি না, আমার এত খারাপ লাগতেছে, ওইখানে তো আমার আরো বেশি খারাপ লাগতেছিল। ইভেন ওদের বাপ ছেলে কারো কাছে এতটুকু টাকা ছিল না যে আমাকে ডিসচার্জ করে আনবে ওইখান থেকে। নেওয়াজ আমাকে বলছে যে তুমি এখন আব্বুকে দাও টাকাটা বিকাশে, আমি তোমাকে পরে দিয়ে দিব। সো আমার বিকাশে 9,000 নাকি 9,500 টাকার মতো ছিল। আমি ওকে বলছি যে আমার বিকাশে এতটুকুই টাকা আছে, বলছে দাও সমস্যা নেই, তুমি আব্বুকে 8,000 নাকি কয় হাজার টাকা চাইছে দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। আচ্ছা আমি ওর বাবার বিকাশ নাম্বারে টাকাটা পে করছি, দেন আমাকে ডিসচার্জ করে নিয়ে আসছে। আমার আব্বু আম্মু আমাকে দেখতে গেছিল মেডিকেলে। আমি বারবার বলছি আমাকে একটু নিয়ে যাও, আমার ভালো লাগতেছে না এখানে, আমি থাকতে পারতেছি না। তারপরে হচ্ছে যেহেতু আমি আমার বাবা মা কি বলছে, আব্বু হচ্ছে যে ওর বাবার সাথে কথা বলছে যে ও যেহেতু খাওয়া দাওয়া করতে পারতেছে না, ওকে একটু এখানে পাঠিয়ে দেন, ওর মার হাতে রান্না বান্না হয়তো ও খাইতে পারবে, ও একটু করেন, ওকে এখানে পাঠিয়ে দেন। তারপরে হচ্ছে আমাকে আমি ঠিক মনে করতেও পারতেছি না, আমাকে মনে হয় আমার আম্মু আর আমার চাচ্চু মনে হয় আমাকে নিতে গেছিল। তারপরে আমি আসছি,
আমি অনেক কিছু ভুলে গেছি, সত্যি বলতেছি। আমি আসার পর আমি আর ওদের বাসায় যাইনি, অনেক মাস যাইনি। এর মধ্যে ওর সাথে আমার অনেক প্রবলেম হচ্ছিল। আজকে এই মেয়ে নক দেয়, কালকে ওই মেয়ে নক দেয়, বলে আপু আপনার হাজবেন্ড আমার সাথে এগুলো করতেছে, দেখেন স্ক্রিনশট দিচ্ছে, করতেছে। এগুলো আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি কি পরিমাণ টর্চারের শিকার হয়েছি মানসিক, আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমি সবাইকে বলছি দেখেন নেওয়া যেমন করতেছে, একটা সলিউশন দেন। কেউ আমাকে একটা সলিউশন দেয় নাই। সবাই বলে কি মেয়ে মানুষকে অ্যাডজাস্ট করে থাকতে হয়, সংসার এত সহজ না, অনেক কিছু মেনে নিতে হয়। মেনে নিছি, সুযোগ দিছি। তো এরপর থেকে এই ধরনের অনেক সমস্যা আমি ফেস করছি। নেওয়াজের সাথে আমার রেগুলার প্রবলেম হইতো, অনেকদিন কথা হইতো না। এরকম হইতে হইতে ও হুট করে দেশে আসে একদিন। তখন আমি আমার বাসায়, ও যে দেশে আসছে এই কথাটা আজকে আমি বলবো, যেটা ওর ফ্যামিলিও জানে না যে ও তখন দেশে আসছিল। ও 12 দিন আমাদের বাসায় ছিল, যেটা পুরাই সিক্রেট ছিল। ওর ফ্যামিলির কেউ জানে না যে তখন ও দেশে। ও আসছে আমার জন্য। ও দেখতেছে আমি অসুস্থ, ওর সাথে আমার অনেকদিন কথা হচ্ছে না, প্রায় 1 মাস হয়ে গেছে ওর সাথে আমার কথা হয় না। তখন অলমোস্ট আমার 3-3.5 মাস চলতেছে প্রেগনেন্সি। যখন দেখছে যে ওর সাথে আমার কথা হচ্ছে না, ও হয়তো তখন ও আমাকে সারপ্রাইজ দিতে আসছে। আমি বাসায় শুয়ে আছি, এমন টাইমে ও হঠাৎ দেখে যে আমি ঘুমছিলাম, সকাল সকাল আসছে, ওকে সারপ্রাইজ দিতে আসছে। তাই ও টানা 12 দিন হচ্ছে যে আমাদের বাসায় ছিল। অনেকদিন টানা আমাদের বাসায় ছিল, 12 দিন। ও আমাকে সারাদিন টাইম দিছে, আমার অনেক টেক কেয়ার করছে। ও হ্যাঁ, ও যেদিন আসছে সেদিনই হচ্ছে আমার এক ডাক্তারের চেক আপ ছিল। তো আমার একটা পরিচিত ডাক্তার আছে, যে হচ্ছে যে আমাদের মানে আমার সব কাজিনরা ওই ডাক্তারের মাধ্যমে হচ্ছে ডেলিভারি করছে। ওটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মেমন হসপিটালের একটা ডক্টর। তো আমি নামাজকে বললাম যে এই ডাক্তারটা হচ্ছে যে আমার কাজিনের ওয়াইফ হয়, ভাবি সম্পর্কে ভাবি হয়, ওনার কাছে আমি চেক আপ করাই। তো উনি বলছে যে সমস্যা নেই, তোমার যেখানে মন চায়, তোমার যেই ডাক্তার ভালো লাগে তুমি সেখানেই যাও, কোনো সমস্যা নেই। ও আসছে, ও সহই ওই দিন আমি পরের দিন, ও আসার পরের দিন ওই ডাক্তারের চেক আপে গেলাম। ওইখান থেকে আসার পরে হচ্ছে যে কিভাবে এক্সপ্লেন করবো জানি না, ওর সাথে আমার থাকার কারণে হচ্ছে যে আমার ব্লিডিং হয়। তো ব্লিডিংটা প্রেগনেন্সিতে মিসক্যারেজের একটা লক্ষণ। ওই সময় আমার ব্লিডিং হয়। দেন আমি তো অনেক পাগলামি, ও কান্না করতেছে, আমিও কান্না করতেছি, অনেক ভয় পেয়ে গেছিলাম, অনেক বেশি ব্লিডিং হচ্ছিল। দেন ইমার্জেন্সি আমাকে হচ্ছে যে আমাদের বাসা হচ্ছে টেক্সটাইল বাইজে থানা, যেখানে সেখানে এটা থেকে একদম নিয়ার একটা হসপিটাল হচ্ছে যে সাউদার্ন মেডিকেল, ওইখানে গিয়ে আমাকে ভর্তি করানো হয়। ভর্তি করানো হওয়ার পরে ওখানে আমি 2 দিন ছিলাম। আমার হচ্ছে যে ফার্স্টে রাতের বেলা ছিল, তো আমি ইনস্ট্যান্ট আলট্রা করতে পারতেছিলাম না, আলট্রা সকাল ছাড়া হবে না। দেন হচ্ছে যে সকালে আলট্রা করে বুঝলাম যে আলহামদুলিল্লাহ আমার বেবি ঠিক আছে, কিছু হয়নি। কিন্তু আমাকে ওরা বেড রেস্ট দিছে, যে আপনি আপনার একটানা 3 মাস বেড রেস্টে থাকতে হবে, যেহেতু ব্লিডিং হয়েছে। তারপরে আমাকে 1 মাসের মধ্যে 4টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে নেওয়াজ আমাকে দিছে 2টা। তারপরে তো নেওয়াজ চলে গেল, নেওয়াজ 2টা দেয় নাই, নেওয়াজ একটা দিছে, একটা ওখান থেকে দেওয়া হয়েছিল, একটা নেওয়াজ দিছে। দেন হচ্ছে নেওয়াজ চলে যায়। নেওয়াজ চলে যাওয়ার আগে ওর সাথে ও আমার পাশে শোয়া, ও ঘুমায় না এক রাতও। যেহেতু আমি অসুস্থ, আমি 11টা-12টা বাজলে ঘুমাই যেতাম, আমার শরীর খারাপ লাগতো। মাঝে মধ্যে আমার ঘুম ভেঙে যেত, দেখতাম কি ও ফোন ইউজ করতেছে, ও ঘুমাচ্ছে না। বলে আমার খারাপ লাগতেছে, আমার অস্থির লাগতেছে, আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি ঘুমাচ্ছি না, আমি এমনি ফোন স্ক্রল করতেছি। আচ্ছা ঠিক আছে। এরকম 1 দিন 2 দিন 3 দিন, লাস্টের দিন আমি আর টলারেট করতে পাইনি। হঠাৎ করে আমার ভোরের দিকে ঘুম ভাঙছে, দেখি যে ও ফোন ইউজ করতেছে, আর ও আমাকে দেখে ও ফোন হাইড করে ফেলছে। তারপরে আমি কি ব্যাপার, কি লুকাচ্ছেন, সমস্যা কি করতেছেন আপনি? ওই দিন অনেক সিনক্রেট হয়ে গেছে, মানে ও আমার রুম থেকে বের হয়ে চিল্লা ফাল্লা করে ড্রয়িং রুমে গেছে। ড্রয়িং রুমে যাওয়ার পর ওর সাথে আমরা অনেক বাড়াবাড়ি, অনেক ঝগড়াঝাটি। তারপর ও বাসা থেকে বের হয়ে গেছে। ওই দিন খুব বৃষ্টি পড়তেছিল, ওর সাথে রাগ করে আমিও বাসা থেকে বের হয়ে গেছি।
আমিও এক পাগলামি করা শুরু করছি, মানে আমার মাথা কাজ করতেছিল না। তো ওই দিন রাতে আমার আব্বু যখন বাসায় আসে, পরের দিন সকালবেলা ও চলে যাবে, ওর ফ্লাইট। ওই দিন রাতে আব্বু যখন বাসায় আসে, আমি আব্বুকে বলছি তুমি প্লিজ একটা সমাধান দাও আমাকে, আমি এগুলা নিতে পারতেছি না। ও কেন এগুলা করে বেড়াচ্ছে? ও যদি এগুলো করারই থাকে ও আমাকে ছেড়ে দেখ, আমাকে ছেড়ে তারপরে করুক। ও এত পাগলামি করে আমাকে বিয়ে করছে, তাহলে এখন কেন ওইগুলা? তারপরে আমার আব্বুকে নিয়ে বসছে, ও হচ্ছে ওকে সবকিছু জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি যদি ভালো হও, তুমি যদি লয়াল থাকো, তুমি ওকে ফোন দাও না কেন? ও আচ্ছা, আরেকটা কথা, ও আমাকে কখনো ওর ফোন ধরতে দিত না, কখনোই না। যখনই আমি ওর ফোন ধরার চেষ্টা করছি তখনই হচ্ছে যে ও ও আমার সাথে অনেক সিনক্রেট করা স্টার্ট করছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় ওই দিন ওর সাথে আমার এমন ফাইট হয়েছে যে ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে। ও একটাবার এটাও চিন্তা করে নাই যে ওর বাচ্চা আমার পেটে, একটাবার এটাও চিন্তা করে নাই। তো ওই দিন রাতে অনেক ধরনের সিনক্রেট হয়েছে। কিছুদিন আগে আমি হচ্ছে আমার কাজিনের কাছ থেকে শুনতে পেলাম যে ও ওই দিন রাতে নাকি আমার কাজিনের বাসায় গেছিল। কাজিনের বাসায় গিয়ে অনেক নয় ছয় অনেক মিথ্যা কথা বলছে, আমি এগুলো স্কিপ করলাম। পুরো মিথ্যা একটা ঘটনা রাটাই আসছে ওই বাসা থেকে, মানে আমার কাজিনের বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছে, বাসায় এসে মানে বুঝাচ্ছে ও রাগ, ও খাবে না। আমার আব্বুকে অনেকবার ডাকতেছে ভাত খাওয়ার জন্য, ও খাবে না। তারপরে খাওয়া দাওয়া, আমার আব্বু খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে নিয়ে বসলো। ওইখানে ও কোনো কিছুই পারফেক্টলি আনসার করতে পারে নাই, নিজেকে প্রুভ করতে পারে নাই যে ও কারেক্ট, ও ঠিক প্রুভ করতে পারে নাই। তো আমি রাগ করে ওর পাসপোর্টটা কেড়ে নিছি, লুকায় রাখছি। হ্যাঁ, আমি বলছি যে আজকে যদি আমি সমাধান না পাইছি আমি পাসপোর্ট ছিঁড়ে ফেলবো, আপনি দেশের বাইরে যাই পারবেন না যাইতে। এটা নিয়ে আরো বেশি সিনক্রেট হওয়া শুরু হয়ে গেছে। পরে যখন দেখতেছে ও আমাকে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে টেলে একটা অবস্থা, মানে আমি কান্নাকাটি। একে তো আমাকে ডক্টর বলছে বেড রেস্টে থাকতে হবে, তার মধ্যে আমার উপর এগুলা যাচ্ছিল। তারপর আমার আব্বু বলছে যে আচ্ছা ঠিক আছে, ও যদি এসবই করার থাকে ও এসব করুক, সমস্যা নেই, তুমি ওর পাসপোর্ট ওকে দিয়ে দাও, ওর যা ইচ্ছাও করুক, আর কোনো কিছুতে মাথা ঘামাইও না, দেখা যাবে কি হয়। আব্বুর কথা ধরে জাস্ট আব্বুকে কসম দিছিল যে পাসপোর্ট তুমি ওকে দিয়ে দাও, দিয়ে দিছিলাম। দেন হচ্ছে যে আমার প্যানিক অ্যাটাক হয়। হ্যাঁ, আমার যখন অনেক বেশি আমি কান্নাকাটি করি আমার প্যানিক অ্যাটাক হয়, অনেক বমি করতেছিলাম অনেক। ও তো আসছে, ওর সাথে আমার কথা ছিল, তখন আমার ভাইয়ের রুমে ছিল, আমি আমার রুমে ছিলাম। তো আমার প্যানিক অ্যাটাক হয়েছে, আমি বমি করতেছি, কান্না করতেছি, আমার অবস্থা খুব খারাপ। আমার আম্মু আমাকে হ্যান্ডেল করতে পারতেছিল না, আমার কষ্ট হচ্ছে দেখে ও আসছে আমার কাছে। তারপরে ওর আদরে আমি স্বাভাবিক হয়েছি, নর্মাল হয়েছি। ও আমাকে বমি করতেছিলাম, লেবু টেবু খাওয়াইছে, আমাকে হচ্ছে যে শান্ত করছে, ঠান্ডা করছে। দেন হচ্ছে আমি ঘুমাই গেছিলাম। পরে সকালবেলা উঠে ওর ফ্লাইট, ও চলে যেতে হবে। দেন ও আমাকে বিদায় দিয়ে চলে গেল। চলে যাওয়ার কিছুদিন পরেই আবার সেম, আবার আরেকটা মেয়ে, তাও আবার আমার স্কুলের একটা সিনিয়র আপু, তাকে ইনবক্স করছে, ইনবক্স করে তার সাথে ফ্লার্ট করতেছিল। তো সে তো চিনে যে আমার হাজবেন্ড হিসেবে চিনে। তো যখন জিজ্ঞেস করলো আপনি তো তিথির হাজবেন্ড, আপনি আমাকে এইভাবে কেন কল অফার করতেছেন, মেসেজ দিচ্ছেন কেন? তখন বলে যে তিথির সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। ওই দিন ফার্স্ট ও আর কি আমি এই জিনিসটা শুনলাম যে ও মানুষকে বলে বেড়ায় যে ওর সাথে আমার সম্পর্ক ভালো না, তারপরে হচ্ছে যে ওর সাথে দিকে আমার ডিভোর্স হয়ে গেছে, হ্যান ত্যান। ডিভোর্স হয়ে গেছে মানে? তুমি 2 দিন আগে আমার সাথে এইসব কাহিনী করে গেলা, তুমি একটা মেয়েকে এক সপ্তাহ না যেতে আবার মেসেজ করে এগুলো বলতেছো তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তারপরে হচ্ছে এই কাহিনীটা গেল, এটা নিয়ে আবার একটা ফাইট, ওর সাথে আবার আমার কন্ট্যাক্ট অফ। ও কখনো কোনো কিছু ক্লিয়ার করতো না। আমি ওকে জিজ্ঞেস করতাম এই মেয়েটা কে, এই মেয়েটার সাথে আপনি এরকম এরকম করছেন কেন, কি সমস্যা, কি আমাকে এক্সপ্লেন করেন না, মানে ইগনোর। ইভেন মেসেজ দেখে আনসারও করতো না, ইগনোর টোটালি। তারপরে এরকম প্রবলেম তো হচ্ছিল প্রেগনেন্সির মধ্যে। এর মধ্যে হচ্ছে যে ওর বাসায় আর আমার যাওয়া হচ্ছে না, অনেক ধরনের প্রবলেম হইতেছিল। তারপরে ওর ফ্যামিলি, ওর মানে কেমন যে এক্সপ্লেন করি, যে বিয়েতে
সবকিছু করছে আলহামদুলিল্লাহ, মোটামুটি যতটুকু করা যায়, যতটুকু সাধ্য মতো। যেহেতু ওই বছরই 2024-এরই জানুয়ারিতে আমার ভাইয়ার বিয়ে হয়েছে, এপ্রিলে আবার আমার বিয়ে হুট করে নেওয়া দেশে আসছে, তো সবকিছু অ্যারেঞ্জ করে আমার আব্বুর পক্ষে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছিল। তো আব্বু হচ্ছে অনেক ঋণ টিন করে দেন হচ্ছে বিয়েটা ইয়া হয় আর কি, সম্পূর্ণ হয়। ইভেন এখনো পর্যন্ত আমার আব্বু ঋণের টাকা দিচ্ছে, এখনো শোধ হয়নি। এমন না আমরা অনেক বড় লোক মানুষজন না। আমার ভাইয়া জব করে, ওর বউকে নিয়ে ঢাকায় থাকে। আমার টুকটাক বিজনেস আছে, আমার বাবার দোকানদারি করে, এটুক যা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সবকিছু জেনে শুনেই তো আসে। ও যে আমার বাবাকে নিয়ে এতগুলা কথা বললো, আমাকে নিয়ে বলছে আমার বাপকে পর্যন্ত ছাড়ে নাই মানুষটা, আমার বাপকে নিয়ে পর্যন্ত এতগুলা বাজে কথা বলছে ও। অথচ একদিন আমাকে আমার আব্বু আর আমার চাচু বলতেছিল খুব গর্ব করে, দিদি তুমি যদি লাইফে কোনো ভালো ডিসিশন নিয়ে থাকো, এইরকম একটা ছেলেকে চুজ করছো, ছেলেটা খুবই ভালো, তোমাকে খুবই ভালোবাসে। সেই মানুষগুলোকে আজকে আপনি এভাবে বলতে পারছেন নেওয়াজ। আমি সত্যি আমার যখন থেকে আমি আপনার পোস্ট গুলা দেখছি, আমি এখনো পর্যন্ত ঠিক মতো খাইতে পারতেছি না, আমার পুরো শরীর কাঁপতেছে যে একটা মানুষকে ছোট করার জন্য, অপমান করার জন্য এত নিচে নামতে পারে। আমার ভুলটা কি ছিল আমাকে শুধু বলেন। আপনি যে আমার নামে এতগুলো অপবাদ দিলেন, আপনি করতেছেন খারাপ কাজ, নিজের খারাপ কাজটা ঢাকার জন্য আপনি আজকে আমার 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 বাপ কাউকে ছাড়েন নাই, সবাইকে একদম রাস্তার মানুষ বানাই দিলেন। আমি জানি না ওই সব মেয়েরা আমার আজকে লাইফটা দেখতেছে কিনা, যদি দেখে থাকেন অবশ্যই আমাকে যেগুলো পার্সোনাল, আমি আজকে একটা মেয়ের কাছে মাফ চেয়েছিলাম, আমি জানি না আপুটা এখন আমার লাইফটা দেখতেছে কিনা, আমি ওনাকে খুঁজে বের করে আমি ওনার কাছে মাফ চেয়েছি। কারণ উনি যখন আমাকে নেওয়াজের ব্যাপারে এসব কথা বলতেছিল, আপনার হাজবেন্ড আমার সাথে সম্পর্কে আছে, আপনার সাথে বিয়ে, আপনার বউ থাকা অবস্থায় আমি ওই মেয়েকে যা তা বলছি, যা তা। আমি বলছি আমার হাজবেন্ড জীবনও এরকম ছিল না, ইচ্ছা মতো ওই মেয়েকে গালাগালি করছি আমি। ওই মেয়ে আমাকে বলছে আপু একদিন আপনি বুঝবেন যে আমি আপনাকে সত্যি কথা বলছি, ওই দিন আপনি আমার কথা মনে করিয়েন। ওইটা মনে করেই আমি আজকে ওকে খুঁজে বের করে আমি ওই মেয়ের কাছে মাফ চেয়েছি যে আপু আমাকে মাফ করে দেন, আমি কার সাপোর্ট নিয়ে আপনার সাথে তো বাজে ব্যবহার করছি, আমি আজকে বুঝতে পারতেছি। ওয়াফা কোথায় দেখতো, ও কান্না টান্না করতেছে কিনা। ওদের বিয়েতে যেরকম যেরকম ডিমান্ড ছিল সবকিছু আলহামদুলিল্লাহ আমার বাবা যতটুকু পারছে করছে। হ্যাঁ, ও যে বলছে আমি ভয়ঙ্গা, আমি এসে, কেন তুমি জানতা না? তোমাকে আমি বলি নাই? হ্যাঁ, তোমরা চিটাঙ্গা কোন দিক থেকে, তোমরা চিটাঙ্গা আমাকে একটু বলো তো। তোমাদের নিজের ঘর আছে? তোমরা থাকো ভাড়া বাসায়, আমরাও ভাড়া বাসায় থাকি। হ্যাঁ, আমার বাপের ওরকম অকাত নাই যে জায়গা জমি কিনে বাড়ি ঘর করে থাকবে চিটাঙ্গা দিয়ে থাকবে। হ্যাঁ না, আমি নট চিটাঙ্গা, আমি ভাড়া থাকি, ভাড়া বাসায় থাকি। তো কি হয়েছে? তুমিও তো ভাড়া বাসায় থাকো, তুমিও তো আমাকে ভাড়া বাসায় উঠাইছো। তুমি কোন জায়গার চিটাঙ্গা হইছো? তুমি যে একটা মানুষকে ছোট করতেছো, তুমি তোমার ফ্যামিলির কথা বলছো? তোমার ফ্যামিলি কিরকম? তুমি আমার পিছনে টাকা খরচ করছো বলতেছো যে আমি কত টাকা খরচ করছি তোমার পিছনে, ওইটা কি একটু মনে নাই? অবশ্যই
আপনি আমার হাজবেন্ড, আপনি আমার পিছনে টাকা খরচ করবেন তো কে করবে? আমি আপনার বউ, আমি আপনার পিছনে খরচ করবেন তো কে করবে? কামাই করতেছি তো একজন আরেকজনের জন্যই, তাই না? তো করছি তো, এটা আবার বলে বেড়ানোর তো কিছু নাই। হ্যাঁ অবশ্যই আপনি আমাকে ব্র্যান্ড চিনাইছেন, আমি কখনো আগে ওয়াইএসএল, গুচি, প্রাডা এই ধরনের কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি না, বাট আপনি তো আমাকে অরিজিনাল এনে দেন নাই, রিপ্লিকাই তো আনছেন, কপি ভার্সনই তো আনছেন। এটা নিয়ে এত প্রাউড কেন? আমি কামাই করি না? আমি কি আগে কি আমি কিভাবে চলতাম? আমি বস্তি থেকে আসছি না, মানুষজন আমাকে দেখে নেয়। আপনার সাথে সম্পর্কের আগে আমি একদম রাস্তার মেয়ে ছিলাম। তো রাস্তার মেয়েকে কেন আপনি এত এত একদম মানে কোন নিয়া হয়েছেন যে আপনি একটা রাস্তার মেয়েকে এত মানে ভালো করার চেষ্টা করতেছেন? আমি আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ যতটুকু দিচ্ছে আমি অতটুকুতে আজকে এই অবস্থানে আসছি, আমার কষ্টের মাধ্যমে। কেউ আমাকে 2 পয়সা দিয়ে হেল্প করে নাই। আমি আমার লাইফে যেটুকু আপনারা দেখেন, আমি কই যাচ্ছি না যাচ্ছি, কিভাবে ড্রেস পরতেছি, সবকিছু আমারটা আমি করছি। সবসময় আমার সাপোর্ট ছিল আমার মা, একমাত্র আমার মা ছাড়া কেউ আমাকে কোনো জায়গা থেকে আমাকে সাপোর্ট করে নাই। সো বিয়েতে যৌতুক পারছে ওদেরকে দেওয়া হয়েছে, দেই নেই শুধু ফার্নিচারটা আমরা। এখান থেকে সমস্যাটা মেনলি শুরু হয় যে তাদেরকে আমরা ফার্নিচার দেই নেই, আর তাদের ঘরে কিছু নাইও, নাই দেখেই তো চাইছে, তাই না? এমন না যে ওর বাবাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আমরা ফার্নিচার কি দিচ্ছি না দিচ্ছি। তো আমাদের বিয়ের আগে ফদ্দ নামা হয়েছিল, ওইখানে ফার্নিচার নিয়ে কোনো কথা হয় নাই, কারণ নেওয়াজকে আমার আব্বু আগে থেকেই বলছে আমরা চিটাগনিয়ান না খাস, সো আমরা তোমাদের ডিমান্ড কোনো কিছু পূরণ করতে পারবো না। আমার অতটুকু সামর্থ্য নাই যে তোমরা চিটাগংদের অনেক ডিমান্ড থাকে, ওইগুলো পূরণ করার মতো সামর্থ্য আমাদের মধ্যে নাই। যদি এমন হয় তুমি ইভেন আমার ভাইয়া পর্যন্ত, ও আমার ভাইয়ের সাথে কথা বলছিল, আমার ভাইয়া পর্যন্ত বলছে যে আমাদের ওরকম আমরা চিটাগনিয়ান না, সো তোমাদের ডিমান্ড আমরা পূরণ করতে পারবো না। যদি হয় তাহলে তুমি আমার বোনের সাথে আগাইতে পারো, না হলে এখানে স্টপ করো। কিন্তু ও তখন বলছে যে না আমার একটা সুতাও লাগবে না, কিন্তু এর বিয়ের পরে আসলে বোঝা যাচ্ছে যে ও সুতা বাদে ওর সবকিছুই লাগবে। সো এইখান থেকে স্টার্ট হয় আর কি, বিয়ের থেকে স্টার্ট হয় ওদের জিনিসপত্র চাওয়া। তো এই যৌতুক যেটাকে বলা হয়, ফার্নিচারটা দেওয়া হয় না, যার কারণে আমার উপর এত অত্যাচার। আমার অন্যায় এটাই ছিল যে আমি তাদেরকে মন ভরে স্যাটিসফাই করতে পারি নাই, এই যে ফার্নিচার দিয়ে ওদেরকে আমি স্যাটিসফাই করতে পারি নাই, করি নাই, দিই নাই। কারণ কি, এমন না যে আমি ফার্নিচার নিতে পারবো না ওর ঘরে, ওটা আমার ঘর, আমি আমার ঘর সাজাবো। আপনারা দেখেন না আমি কত সুন্দর গুছাই গাছাই, আমার যখন যা লাগে আমি সবসময় আমার রুমটা সুন্দর করে রাখি। তো আমি ওইখানে থাকবো, আমি তো আর এটা এলোমেলো করে রাখবো না, যখন যা দরকার আমিই তো করবো আমার সংসারের জন্য, তাই না? আমি কামাই করতেছি কিসের জন্য? আমার সংসারের জন্যই তো করতেছি, আমার বাচ্চা হবে, আমার বাচ্চার জন্যই তো করতেছি। অবশ্যই আমি করতাম, যেহেতু ওরা সবসময় বলতো যে ওরা বাড়ি করবে নাকি, ওদের হচ্ছে যে 1 ঘন্টা জায়গা আছে, যেটা হচ্ছে ওর দাদার সাইড থেকে পাইছে, ওই 1 ঘন্টা জায়গাটুকুই আছে, ওইখানে বসে যে ওরা বাড়িঘর করবে। তো আমি ঠিক আছে বাড়িঘর হোক, তখন আমি ফার্নিচার নিয়ে যাব, সমস্যা নেই। এখন এখানে তো ভাড়া বাসায় এত কিছু নেওয়ার দরকার নেই, যখন নিজের ঘর হবে তখন হচ্ছে যে সুন্দর মতো সাজাবো নিজেরা। এমনকি এটাও কথা ছিল যে ঈদের পরে, এই রোজার ঈদের পরে নেওয়াজকে আমি বলছি ঢাকা যাবেন অথবা আমি সহ যাবো, হ্যাঁ আমার তো বাবু আছে, আমার তো যাওয়া সম্ভব না। এটাও বলছি যে ঢাকা যাবেন, আমি হচ্ছে কিছু অনলাইনে ফার্নিচারের পেজ দেখছি, ওইখান থেকে হচ্ছে যে আমি ফার্নিচার কিনবো, আপনি গিয়ে চুজ করে নিয়ে আসবেন। এগুলোও আমাদের কথা হয়েছে রোজার মধ্যে, যেহেতু এগুলো নিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল। লাস্টে এসে কখন বলবো, এই যে রোজার আগে থেকে
লিটারেলি ও দেশে 4 মাস ধরে আছে, তাই ওর হাতে টাকা পয়সা একদমই নাই। ও তো খালি হাতেই আসছে, ও তো আর এখানে কিছু করতেছে না। সো ওর হাতে টাকা পয়সা নাই। ও আমাকে বলছে কি শেষের দিকে কি, আরে হ্যাঁ আরেকটা কথা বলি, ফেব্রুয়ারিতে হচ্ছে যে আমাদের বাবু হয় 2 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে। তো এর আগ পর্যন্ত ওর সাথে আমার এটা নিয়েও একটা প্রবলেম হয় ডেলিভারির আগে, যে আমি হচ্ছে পারভিউতে ডাক্তার দেখাচ্ছিলাম। আপনারা আমাকে অনেকে এটা নিয়ে বাসও মারছেন যে আপনি সারা জীবন পারভিউতে ডাক্তার দেখাই, আপনি গেছেন এমন একটা মেডিকেলে যেখানে কেউ যায়ও না। আমি তো যাইনি, আমাকে তো নিয়ে যাওয়া হয়েছে ওইখানে, এটা তো আমার দোষ না। এমনকি আমাকে মিথ্যা কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল ওইখানে। সো ওইখানে একটা অনেক সিন ক্রিয়েট হয় যেদিন আমার পেইন উঠে বা আমার ব্লিডিং স্টার্ট হয়, পানি ব্রেক হওয়া স্টার্ট হয়। 2 দিন ধরে আমি অনেক কষ্ট পাই, অনেক অনেক কষ্ট করছি আমি। আমার অনেক পেইন ছিল, 2 দিন ধরে ট্রাই করছি, হয় নাই। লাস্টের 3য় দিন রাতে আমার হচ্ছে যে টোটালি পানি ব্রেক হয়ে যায়, পেইন উঠে। সারা রাত আমি কষ্ট করার পরে আমার বাবু হচ্ছে আমার জ্বরের মুখে ওর মাথাটা আটকায় যায়, যার কারণে হচ্ছে ডাক্তার বলছে ইমার্জেন্সি সিজার করা লাগবে। তো হ্যাঁ ঠিক আছে, আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। বাচ্চা হওয়ার সময়, ওই সময়ও ও অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক করতেছিল, ফ্লার্ট করতেছিল। আর ও আচ্ছা আরেকটা জিনিস, মেইন কথা যেটা বলি নাই, ও এইসব কিছু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় করে না। আবার ও যে স্ন্যাপচ্যাটের মধ্যে এসব করে। স্ন্যাপচ্যাটে কত মেয়ের সাথে কত কিছু করছে, যেহেতু ওখানে প্রমাণ থাকে না। স্ন্যাপচ্যাটের মধ্যে একটা মেয়ের সাথে সম্পর্কে চলে গেছে, ওটা ঢাকার মেয়ে, ঢাকায় থাকে, ওই মেয়ের সাথে দেখাও করার কথা। সামহাও মেয়েটা যখন ওকে নিয়ে একটু সিরিয়াস হয়, ওকে নিয়ে একটু ঘাটাঘাটি স্টার্ট করে, জানতে পারে যে ওর একটা ওয়াইফ আছে, সেটা আমি। তখন নেওয়াজের ইনস্টাগ্রাম বায়োর মধ্যে আমার নামটা মেনশন করা ছিল। সো ও হচ্ছে যে সার্চ করে নেওয়াজের আইডি পাই, দেন হচ্ছে ও নেওয়াজ হচ্ছে আবার ওকে ব্লক মেরে রাখে। আমাকে যেটুকু ও এক্সপ্লেন করছে, নেওয়াজ ওকে ব্লক মেরে রাখে, যার কারণে ও নেওয়াজ অ্যাকাউন্ট পাচ্ছিল না। তো ওর ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে নেওয়াজকে পাই, ওখানে বায়োতে আমার নাম মেনশন ছিল, আমাকে পাই। দেন আমার আইডিতে ঢুকে আমার হাইলাইটস চেক করে, দেন দেখে যে আমি একটা বেবি বাম্পের একটা পিকচার আছে আমাদের নেওয়াজের সাথে আমার, ওই পিকচারটা দেখে। তখন ও বুঝতে পারে যে ছেলেটা ম্যারিড, ছেলেটার বেবি হবে, অলরেডি তখন বেবি হয়েও গেছে। তারপরে জানতে পারে বেবিও হয়ে গেছে। মেয়েটা ওরে কোয়েশ্চেন করে যে আপনি তো মিথ্যা কথা বলছেন, তুমি তো আমার মিথ্যা কথা বলছো, তুমি তো ম্যারিড, এটা কে? আমার সাথে পিকচার দিয়ে জিজ্ঞাসা করে এটা কে? ও বলে যে আমরা তো সেপারেটেড। মানে এই পর্যন্ত যতগুলো মেয়ে ওকে ধরছে সবাইকে বলছে কি যে ওর সাথে আমার নাকি ডিভোর্স হয়ে গেছে, ওর সাথে ও আমার সাথে সুখেই নাই। মেন কথা আমার সাথে সুখে নাই, আমার সাথে ওর সমস্যা, আমি খারাপ, আমি এই আমি সেই, যার কারণে ওর সাথে আমার সেপারেশন হয়ে গেছে। কিছু কিছু মানুষকে বলতো সেপারেশন, কিছু কিছু মানুষকে বলতেছে ডিভোর্স হয়ে গেছে। তো ওই মেয়ে ওকে ওয়ার্নিং দেয় যে তুমি যা করছো, তুমি যদি আরেকবার আমাকে ডিস্টার্ব করো আমি কিন্তু তোমার ওয়াইফকে জানাই দিব। বাট ও লিটারালি তখনও কন্টিনিউসলি মেয়েটার সাথে চেষ্টামি করতেছিল। দেন হচ্ছে যে ওই মেয়েটা আমাকে ইনস্টাগ্রামে নক করে, আমি মেসেজ দেখি নাই মেয়েটার ফ্রেন্ড দেন আমাকে ইনস্টাগ্রামে নক করে, দেন আমি সামহাও মেসেজ রিকোয়েস্টে গিয়ে ওই মেয়েটার মেসেজ দেখি। তারপর আমি মেয়েটার সাথে কথা বলি, মেয়েটা আমাকে অনেকগুলো স্ক্রিনশট দেয়। দেন হচ্ছে ও তারপর যে মেয়েটার সাথে ও ওইগুলো করছে, ও আমরা মিলে হচ্ছে একটা গ্রুপ কলে কথা হয়। দেন আমাকে মেয়েটা সবকিছু বলে, নেওয়াজ ওর সাথে কি করতেছিল না করতেছিল সবকিছু। দেন তখন তো নেওয়াজের সাথে আমার সব ঠিকঠাক। তখন হচ্ছে কি ওই যে ডেলিভারির পর 15 দিন পরে হচ্ছে আমাকে আমাদের বাসায় আসা হয়, আমি এখানে আসি, আমার বাবুর নামটা ওদের বাসায় রাখা হয়েছিল। তো আমি যখন এখানে আসি, তারপর ওর জন্য তো আরো সুযোগ, ও তো আমার জন্য তো রাতে কারোর সাথে কথা বলতে পারতো না, বা আমি বাসে থাকলে তো কথা বলতে পারতো না। যার কারণে আমি যখন এখানে আসি, আমার বাসায় আসি, তখন হচ্ছে যে ওই সুযোগে ও ওই মেয়ের সাথে হচ্ছে রিলেশনশিপে চলে গেছে। ওই মেয়ে জানতো না যে ও ম্যারিড। যখন জানতে পারছে তখন মেয়ে ওকে ছেড়ে দিছে, ব্লক টক মেরে দিছে। দেন আমাকে সবকিছু জানাইছে। এরপর আমি নেওয়াজকে জিজ্ঞেস করছি, নেওয়াজকে আমাদের বাসায় আমি ডাকাইছি, আসেন আপনার সাথে আমার কথা আছে। আসলো সুন্দর মতো, তাকে আমি জিজ্ঞাসাবাদ করছি। সে বলতেছে কি হ্যাঁ করছি তো আমাকে এই আনসার দিচ্ছে। আমি বলছি যে আপনি আমার সাথে আছেন, আমাদের একটা বাচ্চা হয়েছে, আপনি এখনো ছাড়লেন না এগুলো, আপনি এখন আবার নতুন একটা মেয়ের সাথে এগুলো করতেছেন? তখন সে আমাকে বলে হ্যাঁ করছি তো। মানে আমি আসলে বুঝতেছিলাম না যে আমি আর কি বলবো, কি করবো, আমার এখন কি বলা উচিত। জাস্ট এতটুকু ওর কাছে আমি হাতে পায়ে ধরে বলছি
হাতে পায়ে ধরে বলছি যে প্লিজ, এখন আমাদের একটা বাচ্চা হয়েছে, ওর দিকে তাকাই হইলো, এখানে স্টপ করেন। আমি সব কিছু ভুলে যাব, আগে কি করছেন না করছেন। এখন আমরা একা না, আমাদের একটা বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে, আপনি প্লিজ এগুলার করিয়েন না। যা করছেন করছেন, আমি সব কিছু ভুলে যাব। ওকে আমি এমন করে বলছি আমার মধ্যে কি কমতি আছে আপনি জাস্ট আমাকে বলেন, আমার মধ্যে কি কমতি আছে, আমি দরকার হলে সেটা চেঞ্জ করে আপনার মন মতো হব। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী আছে নেওয়াজ, আপনি, আমি জানি আপনি আমার লাইফটা দেখতেছেন, আমি আপনাকে এভাবেই কিন্তু বলছিলাম। আমি জাস্ট বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওইটা পরিবর্তন করব। কি আমি শুকনো, আমার ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না, তাও এগুলো আর করিয়েন না। ওই দিন আমার বাসায় আমার ফ্রেন্ড হিমু, ও সহ নেওয়াজ আসছিল। হিমুর সামনে হিমু জিজ্ঞাসা করতেছিল তোমরা তোমাদের প্রবলেম গুলো সর্ট আউট করে ফেলো, এখন তোমাদের একটা বেবি আছে, ওর দিকে তাকা হলো, তুমি সর্ট আউট করে ফেলো। তখন মার্চ মাস চলতেছে, রোজার মধ্যে। তো ও আমি নামাজকে যখন বলছিলাম যে কি সমস্যা, আমার কি জিনিসটা ভালো লাগে না, তো ওর কথা হচ্ছে আমি ওর সাথে অনেক বাজে ব্যবহার করি, ওকে নিয়ে রেসপেক্ট করি না, যেটা ওর অপছন্দ। এছাড়া ওর আর আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। ও বলতেছে আমার বউ একদম 1000% লয়াল, আমার সাথে সব দিক দিয়ে পারফেক্ট, জাস্ট ও আমার সাথে ঠিক মতো, তুমি আমার সাথে ঠিক মতো বিহেভ করো না, তুমি আমার সাথে বাজে বিহেভ করো, রাগারাগি করো, এটা আমার পছন্দ না। তা আমি বলতেছি আমি রাগারাগিটা কেন করি, কারণ আপনি 2 দিন পর পর এই মেয়ে, 2 দিন পর পর ওই মেয়ে, এইগুলা করে হচ্ছে যে বেড়াচ্ছেন। যখন এগুলো আমি জানতে পারি তখন আমি আপনার সাথে রাগারাগি করি, ঝামেলা হয় আমাদের মধ্যে, এটাই। সো আপনি এগুলো ছেড়ে দেন, আমিও হচ্ছে যে আর আপনার সাথে রাগারাগি করবো না। এখানে সবকিছু মানে ওই দিন আমাদের মধ্যে সবকিছু ইয়া হইলো যে ওই দিন আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। নেওয়াজের প্রবলেম যে আমি ওর সাথে বাজে ব্যবহার করছি, ওকে ডিসরেসপেক্ট করছি, এটা ওর অপছন্দ হয়েছে, আমি অ্যাজ এ হাজবেন্ড ওকে রেসপেক্ট করা উচিত। তো আমি বলছি হ্যাঁ অ্যাজ এ হাজবেন্ড আপনারও উচিত আপনার ওয়াইফ আসতে এই জিনিসটা মাথায় রাখা, আপনি এইসব সব বাজে হ্যাবিট বাদ দেন, আমিও আপনাকে রেসপেক্ট করবো, আমি সবকিছু ভুলে যাবো, এখানে আজকের পর থেকে আর এইসব নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ ও রাজি। তো পরের দিন ওর কথা যাচ্ছে ঠিক আছে, কালকে আমি তোমাকে নিতে আসবো আমাদের বাসায়, তখন আমি আমাদের বাসায় ছিলাম, ও ওদের বাসায় আমাকে নিয়ে যাবে এটা বলছে। পরের দিন ও গায়েব, টোটালি গায়েব, মানে ওকে আমি কোনো জায়গায় রিচ করতে পারতেছি না, ওকে আমি মেসেজ দিচ্ছি, আমি সকাল থেকে ওকে মেসেজ দিচ্ছি যে কই আপনি, ফোন দিচ্ছি, নাম্বার বন্ধ, কোনো জায়গায় পাচ্ছি না ওকে। 4 দিন টোটাল ও টোটালি গায়েব ছিল, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই। হয়তো ওই সময় ও ঢাকা গেছে, আমি টুকটাক খবর পাচ্ছিলাম যে ও একটা মেয়ের সাথে দেখা, ওর সাথে একটা মেয়ের সাথে রিলেশনশিপ আছে, ওই মেয়ের সাথে দেখা করতে যাবে, এই সে একটা ছেলে আমাকে জানাইছিল। এটাও পর্যন্ত আমি নামাজকে বলেছি, সেটা ওকে অনেক মানা করছে, আপু বলেন না ও যাক, তারপর ওকে ধরবো টরবো, এরকম ধরনের অনেক কথা বলছিল। আমি নামাজকে বলতেছি আপনি এরকম নাকি কোন মেয়ের সাথে ঢাকায় দেখা করতে যাচ্ছেন, ও বলছেন মাথা খারাপ তোমার, পাগল হয়ে গেছে। ও আমাকে বলছে কি ও নাকি ঢাকা যাচ্ছে, ও টিকিট কাটবে, ঢাকায় গেলে ও একটু কম অ্যামাউন্টে টিকিট পাবে, যেটা চট্টগ্রাম থেকে নাকি, মানে নয় ছয় আমাকে যা বুঝানোর বুঝাচ্ছিল, বাট আমার মন কোনো মতেই মানতেছিল না যে ও টিকিট কাটার জন্য ঢাকায় যাচ্ছে। আমি বুঝতেছিলাম ও অন্য আরেকটা মেয়ের সাথে দেখা করার জন্যই ঢাকায় যাচ্ছে মূলত। তারপরে যেই মানে আমি যত বলে না যে একটা আল্লাহ বউদেরকে একটা ক্ষমতা দিয়েছে যে হাজবেন্ড যদি কোনো রং কিছু করে ওটা আমাদের মধ্যে রিয়েলাইজ হয়ে যায়। আমি যেটাই রিয়েলাইজ করছিলাম ওইটাই সত্যি হয়েছে, ও আসলেই ঢাকা চলে গেছে। অ্যান্ড ওই দিন ও আমাকে লিটারেলি, ও যখন আমি ওকে ফোন করতেছি, ওই যে ও গায়েব ওই দিন আর কি, ও আমাকে একবার আমার ফোন রিসিভ করছে, রিসিভ করে বলছে কি আমি অনেক বিজি আছি, তুমি প্লিজ আমাকে ফোন করে ডিস্টার্ব করিও না। কি নিয়ে বিজি আছে, কই আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, আপনি আমাকে সকাল থেকে কোনো মেসেজ দেন নাই, কি ব্যাপার, কি হয়েছে, আপনারা আমার কাছে নিতে আসার কথা। দেন আমাকে বলতেছে আমি অনেক ঝামেলার মধ্যে আছি, ঠিক আছে তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি প্যারার মধ্যে আছি, আমার ঢাকা যেতে হবে ইমার্জেন্সি, আমার টিকিট কাটতে হবে, এসে আমাকে অনেক কিছু বুঝাচ্ছে। কেন ঢাকা যায়, কেন টিকিট কাটতে হবে, বলছে তোর ঢাকা যায় টিকিট কাটার মধ্যে কি করবো, তুই দিবি আমাকে টাকা, তুই দে আমাকে টিকিটের টাকা দে, তারপরে হচ্ছে যে আমি যাবো না ঢাকায়।
মানে আমার সাথে এরকম বাজে বিহেভ করা স্টার্ট করছে। তারপরে ডিরেক্ট ও আচ্ছা আরেকটা কথা স্কিপ হয়ে গেছে, ও মেনলি ও আমার বিজনেসটা চাচ্ছিল যে আমি ওকে আমার বিজনেসটা যাতে দিয়ে দিই। আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না যে আমার বিজনেস মানে বিজনেসের ওনারশিপ আমি ওকে দিব, এটা আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না। ইভেন আমি ওকে এটা বলছি যে আমি ঈদের পর নতুন আরেকটা বিজনেস স্টার্ট করবো অন্য প্রোডাক্ট নিয়ে, ওইটা আপনি ইয়া করেন, সবকিছু আমি করব, জাস্ট আপনি হচ্ছে ওনারশিপে থাকবেন, যা লাভটা আসবে বা যা টাকা পয়সা আসবে সব আপনার, আর যা মার্কেটিং করার যা কিছু করার সেলিং সব আমি করে দিব। সে এটাতে রাজি হয়নি। সে আমাকে বলছে কি জানেন, তাকে আমি আমার বাবাকে বলতাম তাকে 20 লক্ষ টাকা দিতে, 20 লক্ষ টাকা দিতে, তাহলে হচ্ছে সে আচ্ছা আমি এই কথাটা বলছি যে আপনি ঢাকাও যেতে হবে না, আপনার দুবাইও যেতে হবে না, আপনি দেশে থাকেন, আপনার কয় টাকা লাগবে আমি দিব, আমি যা কামাই করতেছি দোনোজন ওই টাকা দিয়ে দোনোজন হাসি খুশি ভাবে থাকতে পারবো, সমস্যা নাই। আমার এত টাকা পয়সাও লাগবে না, কিছু লাগবে না। আপনি দুবাই গিয়ে এমনিতেও এমন কোনো হামরি আমাকে দিয়ে ভরাই ফেলতেছেন এমন না, ঠিক আছে? দুবাই গিয়ে আপনারই অবস্থা খারাপ হয়েছে, আপনারই কষ্ট হচ্ছে অনেক, এমন হ্যাঁ এটা সত্যি অনেক কষ্ট করে কামাই করতো, এমন না যে ও হ্যাঁ ও একটু শো অফ বেশি করতো, ও ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা পছন্দ করতো, সো ও যা কামাই করতো ও সবের পিছিয়ে ইনভেস্ট করে ফেলতো। মানে ওর মধ্যে ওই ম্যাচুরিটিটা নাই যে ও এখন একজনের হাজব্যান্ড বা এখন ও বাবা হচ্ছে, ওর মধ্যে ওই জিনিসটা ছিল না। সো সমস্যা নেই, আমি বলছি যে আপনি দুবাই যেতে হবে না, আমার অনেক ইনসিকিউর ফিল হচ্ছে আপনাকে নিয়ে, আপনি আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে, আমি পারবো না আপনাকে আমার চোখের সামনে থেকে আড়াল করতে, আপনি আমার সাথে থাকবেন, যা লাগে আমি দিব। আমাকে বলছে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিতে হবে, দিবা? তাইলে আমি থাকবো, না হলে আমি নাই। তো আমি 50,000 টাকা কেমনে সম্ভব? আমি তো এত টাকাও ইনকাম করতেছি না মান্থলি, আমার টুকটাক যা ইনকাম আসতেছে ওটা দিয়ে আমি চলতেছি, আমি আমার বাচ্চার খরচ চালাচ্ছি, তারপরে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে যা লাগতেছে করতেছি। আমার পক্ষে তো 50,000 টাকা আপনাকে দেওয়া সম্ভব না। তবে তো সম্ভব না হইলে আমি দুবাই যাবো গা, আমি ঢাকা যাবো, ঢাকা যে টিকিট মানে এগুলো নিয়ে ওর সাথে আমার বার্গেনিং হচ্ছিল। এরপর ওর সাথে আমার 4 দিন টোটাল একদম ডিসকানেক্ট, ওর সাথে আমার কথা হয় না। ওকে ফোন করতেছি কোনোভাবে পাচ্ছি না, নাম্বার বন্ধ। তারপরে লাস্টে 4র্থ দিন হচ্ছে যে ওকে কল করছি, নাম্বার অন পাইছি, দেন হচ্ছে ওর সাথে আমার কথা হয়েছে। আমি বলছি কি ব্যাপার, আপনাকে আমি আজকে এতদিন ধরে রিচ করার ট্রাই করতেছি, পাচ্ছি না, কি সমস্যা, আপনি কোথায়, কি করতেছেন না করতেছেন? বলতেছে আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমি হচ্ছে তোমার সাথে পরে কথা বলবো। তো আমি আপনার না আমাকে নিতে আসার কথা, আপনি আসলেন না যে? বলতেছে আমি সময় করে আসবো। এই পরের দিন হঠাৎ করে আমার বাসায় আসছে, এসে বাবুকে একটু দেখে আদর টাদর করে চলে গেছে, 5-6 মিনিটের জন্য আসছিল, চলে গেছে। তো যাওয়ার সময় আমার আম্মুকে বলতেছে তিথিকে না নিয়ে যাওয়ার কথা, তো তুমি কখন নিতে আসবা? তো বলতেছে যে এখন না, আমি ঈদের আগে করে আসবো। তো আম্মু বলতেছে ঈদের আগে করে তো ওর আবার আমার আবার ডেলিভারি করতে হবে, মানে কাস্টমারদের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে হবে। তো আমি বলতেছি আমি এখন যাই, কয়দিন থেকে আবার আসবো আর কি, দেন আবার যাবো। তো আচ্ছা ঠিক আছে, এমন হলে আমি আগামীকালকে আসবো। তো ঠিক আছে, ও যে কথা, ও পরের দিন হচ্ছে কি ও আবারও আমাকে ইগনোর করতেছে, মানে আমাকে নিতেই চাইতেছে না ওর বাসায়, মেন কথা। তো আমি বলছি কি ব্যাপার, আপনারা আজকে আমাকে নিতে আসার কথা, আসতেছেন না যে? দেন সে হচ্ছে মানে বলছে আমার অনেক অসুস্থ লাগতেছে, একটা কাজ করো, রাতের বেলা তখন 8টা নাকি 9টা বাজে, একটা কাজ করো তুমি বাবুকে নিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসো। মানে ও কিরকম মানে কি সেন্স থেকে কথা বলছে আমি নিজেও জানি না। আমি নাকি ছোট বাচ্চাটাকে নিয়ে, আমার সিজার হয়েছে, আমি বাচ্চাটাকে নিয়ে একটা সিএনজি নিয়ে এত রাতের বেলা নাকি ওর বাসায় আমি একা যাইতাম। ও একটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, ও এসে আমাকে নিয়ে যেতে পারতেছে না কেন? ওর গাড়ি ভাড়া নাই। তুমি গাড়ি ভাড়া দিবা? হ্যাঁ আমি দিব, আসেন, সমস্যা নেই। আমার বাসায় আসার জন্য ওকে আমার গাড়ি ভাড়া দেওয়া লাগতো। সেই ছেলে বলতেছে যে আমার পিছনে নাকি টাকা খরচ করতে করতে সে ফকির হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পরের দিন আসলো, এসে আমাকে নিয়ে গেল ওর বাসায়। নিয়ে যাওয়ার পর এত বড় একটা সিনক্রেট হইলো, এত বড় ঝগড়া ঝাঁটি, মানে মারামারি একটা অবস্থা হয়ে যাচ্ছে। আমি জানি না এই একটা দিনও ওর বাসায় আমি থাকতে পারিনি, ওর সাথে আমার শুধু এত পরিমাণ ঝামেলা হয়েছে আমি বলে বুঝাইতে পারবো না। শুধুমাত্র এটা আমি যতটুকু মানে অ্যানালাইজ করতে পারছি যে ও চাইতেছে না আমি ওই বাসায় থাকি, কারণ ওই বাসায় থাকার কারণে ও অন্যান্য মেয়েদের সাথে কানেক্টেড হইতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। আমি মেন প্রবলেমটা হয়ে গেছি গা, যে ও আবার আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার কারণেই হচ্ছে ওই যে ওইগুলো করতে পারতেছে না। তারপরে এরকম ওই সময় ও কিন্তু কন্টিনিউসলি একটা মেয়ের সাথে ওর সম্পর্ক আছে, আমি যখন ওদের বাসায় গেছি।
ওই মেয়েই হচ্ছে যে পরে আর কি আমাকে ফোন করে সবকিছু মেসেজ করে জানালো যে এই অবস্থা, আপনার হাজবেন্ড আমার সাথে এরকম এতদিনের সম্পর্ক করছে, ঢাকায় আসার কথা, কি আমার সাথে দেখা করার কথা, কিন্তু হচ্ছে যে এর মধ্যে আমি জেনে গেছি যে ও ম্যারিড, ওর বাচ্চা আছে, তারপর ওকে আমি সব জায়গা থেকে ব্লক মেরে দিছি। সো এগুলা হইতে হইতে ওই যে ওর টাকা পয়সা নিয়ে আমাকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা স্টার্ট করছে যে টাকা দিলেই ও আমার সাথে থাকবে, নাহলে আমার সাথে থাকবেই না, নাহলে ও এইসব মেয়েদেরকে নিয়ে এসব করে বেড়াবে, আমি কিছু বলতে পারবো না, ওর যা মন চাই ও করবে, আমি কিছু বলতে পারবো না, হয় আমি ওকে টাকা দিব, না হলে ও হচ্ছে যে ওর সবকিছু একসেপ্ট করে নিব, যে ও কোন মেয়ের সাথে কি করতেছে না করতে সবকিছু একসেপ্ট, কোন বউটা একসেপ্ট করে নিবে? আপনি করতে পারবেন? আপনার বউ এগুলা করতেছে, কে পারবে এই জিনিসটা একসেপ্ট করতে? তো যখন এই ধরনের প্রবলেম বেশি ক্রিয়েট হওয়া স্টার্ট হয়েছে, তো আমি আমার ফ্যামিলিতে বলছি যে আমি কিন্তু আর পারতেছি না, তোমরা কিছু একটা করো প্লিজ। দেন আমার আব্বু ওর আব্বুর সাথে কথা বলে যে ঈদের পরে যেহেতু মানে জামাইবুর মধ্যে একটা সমস্যা হলে কি হয়, ফ্যামিলিগতভাবে বসে এটা একটা সালিশ বিচারের মাধ্যমে সমাধান করা হয়। তো আমার আব্বু বলছে যেহেতু ওদের বেশি প্রবলেম শুরু হচ্ছে, আপনারা আসেন আমাদের পাশে, নেওয়া সহ আসুক, আমরা সবাই মিলে বসে দেখি যে কি সমস্যা, একটা সমাধান করি জিনিসটা। তো ওর আব্বু বলে হ্যাঁ ঠিক আছে, ঈদের পরে হবে। ঈদের পর আসলো ঈদের দিন হচ্ছে মানে এই যে ঈদ আসলো, আমার মেয়ের প্রথম ঈদ, আমার কথা আমি বাদই দিলাম, আমার মেয়ের জন্য একটা জামা কাপড় পর্যন্ত ওরা পাঠায় নাই। আমাকে ঈদে ওখানে নিয়ে যাওয়া তো দূরের কথা, যেহেতু অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাই হচ্ছে যে মানে যেহেতু না হচ্ছে আমার তখন কন্ট্যাক্টই নেই, ওই রোজার টাইমে, ওই টাইমে ও আমাকে ব্লক মেরে দিচ্ছে সব জায়গায়। তখন যে ব্লক মারছে এখন পর্যন্ত আমি ওর ব্লকেই আছি। সো ঈদের দিন ও হচ্ছে আমার পাশে আসে, এর আগে সকালবেলা হচ্ছে আমি ওর বাবা মাকে ফোন করি, সালাম দিই, ঈদ মোবারক জানাই। দেন আমার আব্বু ওর বাবাকে ফোন করে হচ্ছে বলে যে আজকে বিকালবেলা তিথি ওর ভাইয়া, মানে আমার ভাইয়া ভাবি তো ঢাকা থেকে, ওরা আসছে, ওদেরকে নিয়ে বাবুকে নিয়ে আপনাদের বাসায় যাবে, আপনাদেরকে সালাম করে আসবে। তো নেওয়াজের বাবা বলতেছে কি যে না আমরা বাসায় থাকবো না, মানে ওর ইনডিরেক্টলি বুঝাইতে চাইলো যে আমরা যাতে না যাই ওদের বাসায়। আচ্ছা ঠিক আছে। তারপরে ঈদের পরে সালিশ বিচার নিয়ে বসার কথা। ঈদের কয়েকদিন পরে হচ্ছে যে আমার আব্বু ওর বাবাকে ফোন করছে যে ওদের সমস্যাটা সমাধান করা যাক, এখন তো ঈদটাও চলে গেছে, কি বলেন? উনি বলতেছে আমি এসবের মধ্যে নাই, ডিরেক্ট বলতেছে আমি এসবের মধ্যে নাই, ওদের যা ইচ্ছা ওরা তা করুক, আমি এসবের মধ্যে নাই, মানে ওর বাবা এসবের মধ্যে ইনভলভ হইতে চাইতেছে না। আচ্ছা ঠিক আছে। এরপরে যখন ওরাও কোনো সমাধান করতেছে না, নেওয়াজও আমার সাথে যোগাযোগ করতেছে না, আর ঈদের আপনারা যে পিকচার গুলো এখন দেখতেছেন ওর সাথে একটা মেয়ের, এগুলো আমি রোজার ঈদ থেকে দেখে আসতেছি, রোজার ঈদ মানে আজকে 2টা মাস ধরে আমি এগুলো দেখে আসতেছি, কিন্তু আমি চুপ ছিলাম, আমি কিচ্ছু বলি নাই। মানে একটা মানুষ পাপ করতেছে, বউ আছে, বাচ্চা আছে, পাপ করতেছে, সেটা তাও প্রাউডলি পাপ করতেছে, দেখাচ্ছে একটা মেয়ের সাথে সে আছে, দেখাচ্ছে হ্যাঁ আমি আমার গার্লফ্রেন্ড, মানে আই ডোন্ট নো গার্লফ্রেন্ড না বউ কি জানি, ওই হচ্ছে যে আমার ফ্যান ফলোয়ার্সরা অনেকে, যেহেতু আমি কোনো আনসার করতেছি না, ওরা টুকটাক ছবিগুলো পাইতেছে, তো ওরা গিয়ে ওই মেয়েটাকে নক করতো বা নেওয়াজকে নক করতো, ওরা বলতো কি একজন আরেকজনকে বলতো হ্যাঁ ও আমার ওয়াইফ, ও আমার হাজবেন্ড। তা আমি কি, আমি মানুষটা কি তাহলে? এখন সে পোস্ট করে জানাচ্ছে কি যে সে আমাকে নাকি ডিভোর্স দিছে, অথচ আমি জানি না। তো ওই টাইমে হচ্ছে ঈদের পরপর এপ্রিল মাস ছিল, তখন আমার বিয়ের 1টা বছরও হয়নি। জাস্ট চিন্তা করেন, আমি ভাবছি যে রাগ করে আছে, এরকম তো অনেক হয়েছে যে আমাদের কথা হয় না, ঠিক হয়ে যাবে আর কি। অ্যানিভার্সারি আসতেছে, নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ প্ল্যানিং করতেছে, কারণ অলওয়েজ আমাকে সারপ্রাইজ দিত, আপনারা সবাই দেখছেন। ইভেন আমি আমার বার্থডেতে ও যে পেজ থেকে আমার জন্য কেক অর্ডার করছিল, ওই পেজের আপুকে নক করে আমি ফ্লাওয়ার অর্ডার করছি, আমি বলতেছি আপু আমার আগামী মাসে অ্যানিভার্সারি, আমি কিন্তু কেক নিবই, আমি অনেক কিছু প্ল্যানিং করে ফেলছি। ঈদের দিন নেওয়াজ আমাদের বাসায়ও আসছিল, এসে ও আমার সাথে পিকচারও তুলছে, পিকচার টিকচার তুলছে, ওর বন্ধুদেরকে নিয়ে এসে নাস্তা পানি খেয়ে আমি ওকে সালাম করছি, ও আমার বাবাকে সালাম করছে, তারপরে হচ্ছে ও চলে গেছে। ও আমার একটা ফ্রেন্ডের ফোনে পিকচার হলো, ওর ফ্রেন্ড যাদেরকে নিয়ে আসছে ওখান থেকে ওদের ফ্রেন্ডরা বলতেছিল ভাবি একসাথে দাঁড়ান 3জন, আপনাদের 3জনের একটা ছবি তুলছে। বাসার নিচে নামতেই ও হচ্ছে ছবিগুলো ডিলিট করে দিছে, যেটা আমি খবর পাইছি যে নেওয়াজ ছবিগুলো ডিলিট করে দিছে।
আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি কেন ডিলিট করতেছে, কারণ জানে যে আমি ছবিগুলো হাতে পাইলে আমি স্টোরি দিয়ে দিব, আর আমি যদি স্টোরি দিয়ে দিই ও তো একটা রিলেশনশিপের মধ্যে অলরেডি আছে, ওটাতে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। সো গেল, যখন আমি কোনো দিক থেকে আর কিছু পাচ্ছি না, আমি বলতেছি যে যেহেতু কোনোভাবে সমাধান হচ্ছে না, আর যৌতুক নিয়ে ওরা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে, টাকা পয়সা নিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে, আমি মামলা করব। আমি আর কোনো কিছু পারতেছি না, কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি কোনোভাবে আমার কোনো কিছুর বিচার আমি পাচ্ছি না, যে আমি এত কিছু ফেস করতেছি। একটা মানুষ 9টা মাস ধরে আমি প্রেগনেন্ট, আমি কত কিছু ফেস করছি, কিছুই জানেন না আপনারা। খালি দেখতেন যে তিথি আপু মেডিকেলে কেন, আমার কত ধরনের সমস্যা হয়েছে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি প্রতি বেলা 12টা-13টা করে মেডিসিন খাইতাম, আমার এত সমস্যা ছিল, কতগুলা ইনজেকশন দেওয়া লাগছে আমার। আর সেই মানুষটা বলে কি, মানে আমি বাচ্চাটাকে বেঁচে রাখার জন্য আমার মধ্যে আমি কত কিছুই না করছি। মানুষকে বলে কি আমি নাকি বাচ্চা মেরে ফেলতে চাইছিলাম না কি যেন মানুষকে ছড়াইছে। তারপরে আমি না পারতে 21 তারিখ ছিল মনে হয় এপ্রিলের, আমি একটা লয়ারের সাথে কথা বলি। লয়ারের সাথে কথাবার্তা বলে হচ্ছে ওদের নামে একটা যৌতুকের মামলা দিই, ওর বাবা ওর মার নামে। এই যে পেপারস, ফার্স্টে এটা হচ্ছে মামলার রিকোয়েস্টের পেপারস, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে মেইন মামলার কপি। বেশি কিছু দেখাবার জাস্ট এখানে আমার সাইন আছে আর আমার অ্যাডভোকেটের ডিটেলস আছে। তো আমি হচ্ছে মামলাটা, আমি কিছু জানি না ও যে আমাকে ডিভোর্স দিছে, আমি আজকে জানছি যে ও আমাকে ডিভোর্স দিছে। তো মামলা দিছি, ও আমার থেকে যেরকম টাকা পয়সা দাবি করতেছিল, আমাকে টর্চার করতেছিল, আমাকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করতেছিল, সবকিছু আমি বলছি। দেন হচ্ছে যে ওর নামে এই মামলাটা করে আসছি। তার মধ্যে দেখতেছি যে এইদিকে ও অনেক ভালো আছে। হ্যাঁ, তো আমিও এইসব কিছু যে করতেছি এগুলো কাউকে আমি জানাই নাই, কেউ জানে না, কাউকে বলি নাই, কারণ আমি তো তখনও জানি না যে আমার ওর সাথে আর সংসারই হবে না। যদি জানতাম তাহলে তো আমি 100টা মামলা দিতাম, যদি আমার পক্ষে সম্ভব হইতো। কারণ তারপরে হচ্ছে আমাকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই যে ওর যে গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ আমি জানি না, সো কল্ড, যার সাথে ও আছে সেই মেয়েটার ব্যাপারে অনেক কিছু জানতেছিলাম আমি। নাম হচ্ছে সুহি ইকবাল। হ্যাঁ, সো নেওয়াজ আহমেদের সাথে ম্যাচ করে সুহি আহমেদ নাকি কি করছে, তারপরে আগে 3টা বিয়ে করছে, তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু। মেয়েটার অ্যাড্রেস পর্যন্ত, বাপের নাম পর্যন্ত আমার কাছে আছে, সবকিছু আছে। তো আমার কথা হইতেছে, হ্যাঁ তুমি মুভ অন করতেই পারো, তোমার আমাকে ভালো লাগতেছে না, তুমি আমাকে ছাড়তেই পারো, তাহলে তুমি বাচ্চাটা কেন নিলা? আমি তো চাই নাই বাচ্চা নিতে, ও আমাকে অনেক ফোর্স করছে যে না একটা বেবি হোক। আমি বলছি মাত্র বিয়ে করছি, আমরা লং ডিস্টেন্সের মধ্যে আছি, আমরা একজনকে আরেকজন সময় দিলামই বা কোথায়? আমাকে একটু সংসারটা বুঝতে দেন, আমি আগে সংসারটা একটু বুঝি, তারপরে আমরা ফিউচারে বাচ্চার কথা চিন্তা করবো। বাট না, ওরা আম্মু চাচ্ছিল যাতে আমার হয়ে যায়, আমি যাতে কোনো মেডিসিন না খাই, না হওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছে। দেন হয়েছে, তোমাদের ইচ্ছা মতো হয়েছে। তারপরে আরেকটা মেইন কথা আমি বলতেই ভুলে গেছি, যে আমার যে মেয়ে হয়েছে এটা ওরা কেউ মানে ওর মা, আমার শাশুড়ি মা, আমার মাও বলতে ইচ্ছা করতেছে না এমন মানুষকে। আমার মেয়ে যে হয়েছে, আমার মেয়েকে একটু কোলে নিয়ে পর্যন্ত দেখে নাই, কারণ আমার মেয়ে হয়েছে। ওরা এক্সপেক্ট করতেছিল আমার ছেলে হবে, পুরো প্রেগনেন্সিতে অনেক ট্রাই করছে জানার যে আমার কি হবে, কারণ এখন তো আলট্রাতে বলে না যে ছেলে নাকি মেয়ে। আমি মেয়ে কেন জন্ম দিছি, আমার এটাই সবচেয়ে বড় গুনাহ হয়ে গেছে ওদের কাছে। আমি খারাপ হয়ে গেছি এরপর থেকে, মানে ওর বাবা মা আমাকে রাখবেই না, মানে আমি কেন মেয়ে জন্ম দিছি, আমার ভুল হয়ে গেছে। এই যে এত বড়াই করতেছে, কিছু মানুষ কমেন্টে গিয়ে বলতেছে যে আমার কাছে যদি এই বাচ্চা না রেখে, বাচ্চা হওয়ার পর ও 1 পয়সা খরচ করছে, আমার বাচ্চাকে একটা ডায়পার কিনে দিছে, কিচ্ছু করে নাই, মেয়েবাজি করে বেড়াচ্ছে। সে মানুষকে আপনারা গিয়ে সাপোর্ট করতেছেন,
আমি আল্লাহর কাছে দোয়া করি যে যারা এই মানুষটাকে, এই কাপুরুষটাকে সাপোর্ট করতেছেন, আপনাদের কপালে যাতে এরকমই একটা কাপুরুষ জুটে। আর আমি যদি খারাপ হয়ে থাকি, আমার মতো মেয়ে যাতে কারো লাইফে না আসে। বিয়ের পর থেকে আসি জামাই নিয়ে, আসি জাস্ট আমার বিজনেস করতেছি, আমার জামাইয়ের সাথে আসি, আর কিছুই না। হ্যাঁ, আমি ওর ঘরে গিয়ে সংসার করি নাই, ওর ঘরে গিয়ে আমি তেমন একটা টিকে থাকতে পারি রে। আমি জানি না কেন, আমি মানুষকে ছোট করবো না, কিন্তু ওখানে পরিবেশ আমার ভালো লাগতো না, আমি কিছু খাইতে পারতাম না। ওরা আম্মু রান্না বান্না আমার পছন্দ ছিল না, আমি খাইতে পারতাম না। আর আমারও এরকম সিচুয়েশন ছিল না যে আমি রান্না করে খাবো। বাট লাস্টে গিয়ে আমি 8-9 মাসের সময় এটাও করছি, আমি টুকটুক পারছি। আমি পারি না রান্না বান্না করতে, আমার বাবা মা আমাকে শিখায় নাই। কি করব, আমি একটা মাত্র মেয়ে, আমাকে কখনো শিখায় নাই রান্না বান্না করা। এটা আমার বাপ মায়ের দোষ হয়ে গেছে। এটা নিয়েও কত কথা শুনছি, তোমার বাপ মা তোমাকে কিছু শিখায় নাই। বিয়ের 1 মাস না যেতে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার একটার পর একটা সমস্যা হচ্ছে। আমি এগুলো শিখবো কখন বা আমি এগুলো করবো কখন? আমার তো ফিজিক্যালি মেন্টালি আমি কোনো দিক থেকে তো ভালো ছিলাম না। লাস্টে গিয়ে না পারতে নিজেও রান্না বান্না করে খাইছি। যখন নেওয়াজ দেশে আসছে, তখন ডেলিভারির আগে আমি গেছিলাম আমাদের বাসায়, অনেকদিন ছিলাম। ডেলিভারির পর গিয়ে আমি এখানে আসছি। আপনাদের কোনো আইডিয়াই নাই এই মানুষ যে এত ভালো সাজতেছে, এত সুন্দর সুন্দর কথা বলতেছে, আপনাদের কোনো আইডিয়া নাই যে এই মানুষটা কিরকম। চিটাঙের ওকে চিনে না এমন কোনো মেয়েই নাই, খালি এই বলটাই চিনে নাই। খালি ভালোবাসাটুকু দেখছি, কখনো মানুষজন যে এসে বলতো ওইটাও বিশ্বাস করতাম না, মানুষজনের কথা কখনো বিশ্বাস করি নাই। মানে এত অন্ধ হয়ে গেছিলাম, এত ভালোবাসা আমি আমার জীবনেও পাই নাই। এত ভালোবাসতে নেওয়াজ আমাকে, আমি সত্যি বলতেছি, আমি নেওয়াজকে পেয়ে এত খুশি ছিলাম যে আমি এত ভালোবাসা কখনোই কারো কাছ থেকে পাই নাই। আমার সম্পর্ক এর আগেও অন্য মানুষের সাথে ছিল, আমাকে কেউ এরকম ভালোবাসে নাই। এখন আমাকে যে ওর ব্যাপারে খারাপ কিছু বলতো আমি বিশ্বাস করতাম না, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন আর কত, যখন মানুষ প্রমাণ সহকারে আমাকে দিত তখন আমি বিশ্বাস করা শুরু করছি। কি হবে বলেন, মানুষের সামনে এরকম ভালোবাসে কি হবে? উপরে যে আল্লাহ একজন আছে না, ওটা কি ভুলে গেছেন? ভুলে গেছেন যে আল্লাহ সব দেখছে, সব জানে। একদিন যখন আল্লাহ ধরবে তখন কি করবেন? আপনার আমাকে ভালো না লাগতেই পারে, আপনি আমাকে সুন্দর মতো আমাকে বলে যে তিথি তোমাকে আমার আর ভালো লাগতেছে না, আমরা সেপারেট হয়ে যাই, বলতে পারতেন তো না? কেন এত অভিনয় করলেন? আমাকে না জানাই অন্য আরেকজনের সাথে কমিটমেন্টে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে ফেলতেছেন, আমাকে ছেড়ে দিচ্ছেন। মানে আচ্ছা আমি খারাপ, আমার মেয়েটা কি দোষ করছে? এটা তো আপনারই সন্তান, আপনাদের বংশের। আমার মেয়ের তো একটা খোঁজ খবর পর্যন্ত আপনারা কেউ নেন না, যে মেয়েটা কি বেঁচে আছে নাকি সুস্থ আছে নাকি, কিচ্ছুই তো খোঁজ খবর নেন না আপনারা। যদি নিতে এমন যদি হইতো আমি খারাপ দেখে আমার সাথে আপনি নাই, আপনি থাকবেন না। আমার বাচ্চাটা ও তো একটা ফেরেশতা, ওর কি দোষ ছিল? ওর একটা খোঁজ খবর নেন আপনারা, যদি নিয়ে থাকেন আমাকে প্লিজ এখন দেখান। মানুষকে তো বলেন খুব যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে নিয়ে আসবো, আমার বাচ্চার সবকিছু আমি করি। কিভাবে করেন, কোন দিক থেকে করতেছেন? জাস্ট একটা কিছু দেখান যে হ্যাঁ আমি আমার বাচ্চার জন্য এটা করতেছি বা ওইটা করতেছি। এই ও কই, কান্না করে একটু আনি দে, সমস্যা নেই। আমি এখানে কারো কাছে বিচার চাইতে আসিনি, হয়তো বিচার কোর্টে হবে, না হয় আল্লাহ করবে। আমি শুধু ও যে আজকে এতগুলা মিথ্যা কথা আমাকে নিয়ে আমার বাবাকে নিয়ে এত কিছু যে বলছে, এগুলার জাস্ট আপনাদেরকে শুধু আমি আমার সাইডটুকু বলতে আসছি। বাকিটা নেওয়াজ কিরকম এটা পুরো চিটাঙের মানুষ জানে, পুরো চিটাঙের মানুষ। জাস্ট আপনারা একটু খোঁজ খবর নেন, প্রয়োজন হলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব, খোঁজ নিবেন। জাস্ট যারা চিনেন না জানেন না তারা একটু খোঁজ নিবেন যে ছেলেটা কেমন, একটু দেখি, আর কিছু লাগবে না।
আমি জানি না কে কি কমেন্ট করতেছে না করতেছে, আমি কিছুই দেখতেছি না, আমার এখানে কোনো কিছু কমেন্ট শো হইতেছে না। সো লাস্টলি আমি এই কথাটাই বলবো যে আপনি খুব প্রাউডলি দেখাচ্ছেন আপনি নতুন একটা সম্পর্কে আছেন। আপনি দেখি বাবা, আপনি খুব প্রাউডলি স্টোরি দিচ্ছেন যে আপনি ডিভোর্স দিচ্ছেন আমাকে, তো ভালো কথা। ডিভোর্সটা হইতেও তো 3টা মাস লাগে, ওই 3টা মাসটুকু তো সময় আমাকে দিতে, মানে নিজেকে দিতে পারতেন, একটু একা থাকতে পারছেন। মানুষ কি, মানে আপনারা কিরকম বোকা মানুষ আমি আসলে বুঝতেছি না, যে আপনারা কেমন বোকা মানুষ হইলে এই মানুষটাকে বিশ্বাস করতেছেন যে এই মানুষটা একটা বউরে ছাড়ছে, যে 3টা মাস সময়ও দিল না। ডিভোর্স তো এখনো কার্যকরী হয় নাই, আমি এখনো লেটারও পাই নাই, আমিও এখনো সাইন করি নাই। ও ফাইনাল ডিভোর্সের জন্য তো ওকে আসতে হবে, ওকে সাইন করতে হবে। হ্যাঁ, টুকটাক যতটুকু আমি বুঝতে পারছি, কিছুই তো হয় নাই। কিন্তু আপনি বলতেছেন আপনি আরেক বিয়েও করে ফেলছেন, মাশাআল্লাহ। তো আমি আর কি বলবো, কথা হচ্ছে যে যখন আমি যৌতুকের শিকার হচ্ছিলাম, মেন্টালি ফিজিক্যালি অ্যাবিউজ হচ্ছিলাম, তখন গিয়ে আমি হচ্ছে যে যৌতুক, নারী নির্যাতন, এই ধরনের মামলা যেটা মাথায় আসছে করে আসছি লয়ারের সাথে ডিসকাস করে। আমি জানতাম না যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তো সে যদি ডিভোর্স দিয়ে থাকে তাহলে অবশ্যই 3টা মাস তো ওয়েট করতে হবে। সে বলতেছে সে মার্চে ডিভোর্স দিচ্ছে, এখন মাত্র মানে জুন মাসের হয়তো কমপ্লিট হবে 3 মাসটা। তো বাকি কি হয় না হয় জানবেন। 1 নম্বর কথা হচ্ছে যে ও হচ্ছে একটা প্রতারক। ও শুধু আমাকে বিয়ে করছে, এরকম অনেক মেয়ের সাথে এগুলো করছে, কিন্তু কাউকে বিয়ে করে নেই। আমি ওকে একটু নাও তো। কি বাবা? খিদা লাগছে মনে হয়, অনেকক্ষণ হয়েছে যে ঘুমাতে করছে এখন। এই যে সো আমি একটু শেষ করি, কারণ আমার বাবু কান্না করতেছে, ও অনেকক্ষণ হয়েছে। নেওয়াজ কিরকম সেটা আসলে সবাই জানে, একমাত্র আমি জানতাম না, বা আমি জেনেও আমাকে অনেক মানুষ অ্যালার্ট করছে, আমি কখনো কারো কথা শুনি নাই। আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি মনে করছি মানুষ বদলায়, সবাই আমাকে বলতো বিয়ে হয়ে গেলে ঠিক হয়ে যাবে, বাচ্চা হয়ে গেলে ঠিক হয়ে যাবে, এই আর কি আজকে পরিণতি। মানুষের কথা কখনোই শুনবেন না। একটা জিনিস আমি আজকে আপনাদেরকে অ্যাডভাইস দিব, যে আপনাকে চিট করছে একবার, সে আপনাকে 1000 টাইমস চিট করবে, 1000 টাইমস। আপনি এই যে মানুষকে কখনো আপনারা কেউই ট্রাস্ট করবেন না, কখনোই না। এই মানুষটা কখনো শুধরায় না, আমি নিজের চোখে দেখলাম, আমার জীবনের এক্সপিরিয়েন্স। যতই সুযোগ দেন, যত সুযোগ দিবেন, তত একদম ধ্বংস হয়ে যাবেন। সো আমি জানি না আমি নেক্সট কি করব, যদি সে আমাকে ডিভোর্স দিয়ে থাকে। আমাদের যদি ডিভোর্স ফাইনাল হয়ও, আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব। আমি এতটুকু জানাতে চাচ্ছিলাম, ও একটা প্রতারক, ও আমার সাথে প্রতারণা করছে, আমার লাইফ নিয়ে ও খেলছে, আমার সাথে সাথে আমার বাচ্চাটাকে নিয়েও। আমি জানি না এই মানুষটার পতন কিভাবে হবে। মানে আমি ওর আর ফেরাউনের মধ্যে কোনো তফাৎ দেখতেছি না, যে ভুলেই গেছে যে একজন আছে উপরে, আছে একজন দেখতেছে সবকিছু, সে ভুলে গেছে। সমস্যা নাই, আমি যদি আদালতেও এটার বিচার না পাই, ওই উপরে যে আছে না, ওই মালিকের আদালত থেকে কেউ ফিরে আসতে পারে না। আমার একদিন না একদিন আমি জাস্টিস পাবোই আল্লাহর কাছে। আমি আপনাদের সবাইকে বলে রাখলাম, একদিন না একদিন আল্লাহ আমার বিচার করবে, কেউ না করলেও আল্লাহ বিচার করবে। আর আমার মেয়ের বদদোয়া যদি ওর উপর না লাগছে, আপনারাও দেখে নিয়েন, দেখাবো সব আপনাদের সামনে হবে। ওই যে নাটক একটা সাজাইছে না, একটা নাটক, একটা রচনা লিখছে, তো ওর এগুলোর বিচার আল্লাহ করবেই একদিন না একদিন। যে মিথ্যা অপবাদ আমাকে দিছে, আমার বাপকে যা তা বলছে, আমার মানে আসলে সে নিজের তো ক্যারেক্টার ঠিক নেই, সে আরেকটা পার্সনকে নিয়ে কিভাবে ভালো কথা বলবে। হ্যাঁ, আমার আগে পাস্ট ছিল, রিলেশন ছিল, সবাই জানে, রাব্বি নামের একটা ছেলে।
ওর সাথে আমার ব্রেকআপও হয়ে গেছে, ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি মুভ অন করছি নেওয়াজের সাথে, সবকিছু নেওয়াজ জানে, ইচ এন্ড এভরিওয়ান। আমি কার সাথে একটা হাই হ্যালো দিয়ে মেসেজ করছি এটুকু পর্যন্ত নেওয়াজ সবকিছু জানে, সবকিছু জেনে শুনে আসে। কিন্তু ও যেভাবে আমাকে এক্সপ্লেন করছে আমি এরকম মেয়ে না, আমি জানি না, আমি 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 প্রমাণও করতে চাই না, আমি নিজেকে প্রমাণ করতে চাই না। আমি জানি আমি কতটুকু ঠিক আছি, আল্লাহ জানে, আল্লাহ বিচার করে। আমি যদি রং থাকে ওইটারও আল্লাহ যাতে বিচার করে, আর বেশি কিছু বলবো না। আমি জানি না আপনারা কে কি মন্তব্য করতেছেন, আমি কাউকে কোনো আনসার করতে পারিনি, তার জন্য আমি সরি। ও এই পর্যন্ত অনেক মেয়ের লাইফ নিয়ে খেলছে, ও মেইনলি স্ন্যাপচ্যাটের মধ্যে এসব কিছু করে। স্ন্যাপচ্যাটে ও কত মেয়ের সাথে কত কিছু করছে, মানে আপনারা কল্পনাও করতে পারবেন না যে একটা মানুষ খারাপ হইতেই পারে, কিন্তু এত খারাপ। ও একমাত্র আমাকে কেন বিয়ে করছে আমি জানি না, আমাকে বিয়ে করে আমার মধ্যে একটা দাগ লাগাই দিছে বিয়ের। আমি মা হয়েছি আলহামদুলিল্লাহ, আমি আমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। আল্লাহ যে মেয়ের উপর খুশি হয় ওই ঘরের রহমত দেয় যে কন্যা সন্তান হিসেবে। আমি অনেক আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আমার মেয়েকে নিয়ে, অনেক। আমি আমার মেয়েটার চেহারা দেখলে আমি আমার সব দুঃখ ভুলে যাই। ওর জন্যই বেঁচে আছি, না হলে অনেক আগে দেখতেন যে তিথি আপু মরে গেছে। একটা মানুষ আমাকে কি যেন একটা বললো, আপু আপনি বেঁচে আছেন কেমন, আমি আপনার জায়গায় হলে অনেক আগে মরে যেতাম। আমি বললে আমার বাচ্চাকে কে দেখবে, বাচ্চাটা তো আমার ভরসাই আসছে দুনিয়ায়। কত ফাইট করে আমি ওকে আনছি একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমি আর কিছু চাই না। আমাকে কেউ সিম্পাতি দিতে আসবেন না, কেউ আমাকে বলতে আসবেন না ঠিক হয়ে যাবে, এই হবে সে হবে, না আমার কিচ্ছু লাগবে না, আমি ঠিকই আছি। আমি আজকে এরকম আমি জানতাম যে আমি এভাবে ভেঙে যাব, আমি কান্নাকাটি করে ফেলবো, আমি আসলে লাইভ করতে চাই না। আমাকে অনেকে মানা করছে যে না দরকার নাই, কে কি করতেছে তুই কেন এইসবে ইনভলভ হচ্ছস, মানুষ অনেক কিছুই করবে। কিন্তু আপনারা আমাকে না জেনে শুনে কি সব কথা বলতেছেন, মানে আপনারা আমাকে চিনেনও না, আপনাদের সাথে কখনো আমার কথাও হয় নাই, কিচ্ছুই জানেন না, শুধু দেখছেন হয়তো মোবাইল ফোনের মধ্যে আমাকে। মানে টিকটক করি কেন তাই মেয়েটা খারাপ, বোরকা পরে টিকটক করতেছি মানে এই মেয়েটা খারাপ, আপনাদের ধারণা আর কি। বিশ্বাস করবেন আমি এই জন্য আমার দুঃখ লাগতেছে যে ও এই জিনিসটা আমার সাথে না করলেও পারতো। ও আমার সাথে বসে যেদিন আমরা কথা বলতেছিলাম, আমরা সবকিছু সমাধান করতেছিলাম দুইজন মিলে, ওই দিন ও আমাকে বলতে পারতো আমার সম্ভব না এই সম্পর্কটা কন্টিনিউ করা, চলো আমরা শেষ করে ফেলি। হয়তো ওই দিন আমি ওকে এই সুযোগটুকু দিয়ে দিতাম, কিন্তু ও কিছুই আমাকে ভরসা দিয়েছে যে সব ঠিক হয়ে যাবে, আমি ঠিক হয়ে যাব, আমাদের সবকিছু সুন্দর হবে, ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয় নাই। ও আমার পিঠ পিছিয়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াই। আমি জানি না ওই মেয়েকে ও কিভাবে ইমপ্রেস করছে বা কিভাবে, ওই মেয়েটাও কেমন মেয়ে, যে কেমন মেয়ে বা হবে, 2-3টা বিয়ে করে আসছে আগে, ওর জন্য তো কিছুই না এগুলা। একটা মেয়ের সংসার ভেঙে দিছে, মাত্র একটা বাচ্চা হয়েছে, ও চাইলেই কিন্তু মেয়েটা, অনেক মেয়ের সাথে তো ও সম্পর্কে জড়াতে চাইছে, কি ও যখন আমার কথা জানতো কেউ কখনো ওকে একসেপ্ট করে নেয় নাই, কিন্তু এই মেয়েটা একসেপ্ট করে নিছে ওকে। ঠিক আছে, সবার বিচার সবাই পাবে, সবার বিচার সবাই পাবে। কেউ কাউকে ধোকা দিয়ে পার পাইতে পারবে না, কেউ কাউকে ধোকা দিয়ে পার পাবে না, কারণ উপরে যে আছে সে যখন বিচার করা শুরু করে তাকে কেউ থামাইতে পারবে না। সে অন্যায় করবে না, সে যেটা সত্যি, যেটা যার সাথে যেটা ক্ষতি হয়েছে, অন্যায় হয়েছে, সে সেটার বিচার অবশ্যই করবে। এই দুনিয়াতে পাবেন আপনারা, আপনাদের যা করছেন আমার সাথে, আমার বাচ্চার সাথে যা করছেন, আমার ফ্যামিলিকে অপবাদ দিচ্ছেন, আমাকে দিচ্ছেন, আমার বাচ্চার কোনো খোঁজ খবর নেন না, আমার মেয়ে বাচ্চা হয়েছে বলে সবকিছুর বিচার পাবেন। শুধু আমি আল্লাহর উপর তাকায় আছি, কারণ আমার আর কেউ নাই আল্লাহ ছাড়া।
আল্লাহ ছাড়া কেউ এটা সমাধান করতে পারবে না, কারণ একটা পুরুষের চরিত্র কেমন সেটা একমাত্র তার বউ জানে। আপনারা হয়তো উপর থেকে দেখে অনেক কিছু জাজ করে ফেলেন, সমস্যা নাই। আপনি যেহেতু আমার ব্যাপারে কিছু জানেন না, আমার সাথে আপনার কখনো কথা হয় নাই, কিছু জানেনই না, তো মানুষের নামে এই ধরনের কথা বলবেন না যেটা আপনি কিছুই জানান না। জেনে শুনে কথা বলবেন, প্রমাণ নিয়ে এসে কথা বলবেন। আর সে যেরকম কথাবার্তাগুলো বলছে তার কাছে যদি কোনো প্রমাণ থাকে সে যাতে আমাকে দেখায় বা আপনাদেরকে দেখায়। আর আমারও যদি কোনো প্রকার প্রমাণ দেওয়া লাগে আমিও একদিন দরকার হলে আসবো সব ধরনের প্রমাণ নিয়ে, কারণ আমার কাছে একটাই ফোন আছে। আমি এই ফোন ছাড়া আমি যে কিছু দেখাবো ওইটারও সুযোগ নেই। আমি জাস্ট লাইভে কমেন্ট দেখতেছিলাম না দেখে আমি আম্মুর ফোন থেকে কয়েকটা কমেন্ট দেখছি, আমার এখানে কোনো কমেন্টই শো হইতেছে না। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, লাস্ট কথা, আমি কখনোই নেওয়াজকে ছাড়তে পারতাম না, কখনোই না। আমরা মেয়েরা পারি না, আমরা সংসারের কথা বাচ্চার কথা চিন্তা করে হলেও একটা এরকম পুরুষের সাথেও থেকে যাই। আমি কখনোই এই ডিসিশনটা নিতে পারতাম না যে আমি ওকে ছেড়ে দিব। আমি সবসময় আল্লাহর কাছে চাইছি যে সব ঠিক হয়ে যাক, ওর কাছেও চাইছি ঠিক হয়ে যাক। এতবার একটা মানুষকে কে সুযোগ দেয় আমি জানি না। আমি কি গাধা নাকি কি আমি জানি না। আমি ওকে সুযোগ দিয়েছি, আমি ভাবছি ঠিক হয়ে যাবে, হয়নি কিছু ঠিক। আমি কখনোই ওকে ছাড়তে পারতাম না। ও যদি এখনো আমাকে ডিভোর্স না দিয়ে যদি ও একটা মেয়ের সাথে বিয়ে করছে আমার কাছে তাও আসতো, তাও হয়তো আমি মেনে নিতাম, কিন্তু আমি ডিভোর্সটা আসলে মেনে নিতে পারতেছি না। একটা মানুষ এত খারাপ কিভাবে হয়? আপনি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন, আপনি আপনার মেয়ের কথাও একটু চিন্তা করলেন না। আল্লাহ এরকম বাবা কাউকে না দেখ, এরকম স্বামী কাউকে না দেখ। এরকম স্বামী থাকার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। যারা জেনে না জেনে কমেন্ট করতেছেন, বাজে কথা বলতেছেন আমাকে, সমস্যা নেই, করেন। তবে এটা মনে রাখবেন যে আজকে আমি একটা মানুষকে না জেনে শুনে একটা খারাপ কথা বলতেছি, কালকে কিন্তু এটা আমার উপরও আসবে। যখন আপনার উপর আসবে তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তখন বুঝবেন যে মানুষের সামনে মানুষের পিঠ পিছে পিচিং করা, মানুষকে নিয়ে বাজে কথা বলার পরিণতি কি হয়। বদনাম জিনিসটা অনেক খারাপ একটা জিনিস, অনেক খারাপ। আমি রিলেশন করছি, আগে আমার রিলেশনশিপ ছিল। আপনারা এটাকে কি বানাই ফেলছেন? আপনারা তো বানান নাই, ওই পুরুষটা লিখছে যে আমার নাকি অ্যাবর্শন হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। কোথায়? একটু ডকুমেন্টস দেখান। অ্যাবর্শন হয়েছে আপনাকে যদি কেউ বলেও থাকে, প্রুফ কি? কেউ একজন এসে একটা জিনিস বললো, বিশ্বাসও করে ফেললেন। এত নষ্ট হয়ে গেছি আমি, এত নষ্ট একটা মেয়েকে বিয়ে করে ফেলছেন। আমি আজকে লাইভ শেষ হলে যদি নেওয়াজ আমাকে আসলে ডিভোর্স দিয়ে থাকে, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে আজকে তাহাজ্জুদে শুকরিয়া আদায় করব যে এরকম একটা মানুষ আমার জীবন থেকে চলে গেছে, যাকে আমি পারতেছিলাম না ছাড়তে। এত কিছু দেখার পর, এত কিছু হওয়ার পরও আমি এই ডিসিশনটা নিতে পারতেছিলাম না। যে আমি অনেকবার বলছি যে না, আমি আপনার সাথে আর থাকবো না। আমি আমার ফ্যামিলিতে বলছি আমি এই ছেলের সাথে থাকবো না, এই ছেলে লয়াল না, এই ছেলে এই করতেছে, সেই করতেছে, পরকীয়া করতেছে। আমি বলছি আমি থাকবো না, কিন্তু আমি আসলেই পারি নাই ছাড়তে। আমি আসলেই পারি নাই, কিন্তু আপনি পারছেন। আলহামদুলিল্লাহ যে আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। এখন থেকে যারা আমাকে এসে এসে বলতেন না যে নেওয়াজ এটা আপনার সাথে করছে, ওইটা আপনার সাথে করছে, যারা বলতেন, তারা দয়া করে আমাকে আর এই ধরনের মেসেজ দিবেন না, আমাকে এই মানুষটার সম্পর্কে কিছু বলবেন না। আপনাদের সাথে যদি এই ছেলেটা কোনো ধরনের প্লেগিরি করে, তাহলে তার নতুন বউ আছে, তাকে গিয়ে বলবেন দয়া করে। আলহামদুলিল্লাহ আমি এই ডিপ্রেশন থেকে ছুটে আসছি। এরকম একটা মানুষ, এরকম একটা ফ্যামিলি, লোভী ফ্যামিলি থেকে আমি ছুটে আসছি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি। আমি এত বড় ডিসিশনটা নিতে পারি নাই, বাট এটা আসলে হয়ে গেছে। আল্লাহ আমাকে বাঁচাই দিছে। 1 বছর হয় নাই আমার বিয়ের, 1 বছরের মধ্যে আল্লাহ আমাকে বাঁচাই দিছে। হয়তো ইন ফিউচার আরো অনেক জঘন্য কিছু হইতে পারতো, অতটুকু জিনিস থেকে তো বেঁচে গেছি, তাই না? কিছুদিন আগে আমাদের এলাকার একটা আপু 9 মাসের প্রেগনেন্ট ছিল।
তাকে তার ফ্যামিলির মেম্বার্সরা ফাঁসি দিয়ে মেরে ফেলাইছে। মানে আমি জাস্ট চিন্তা করি যে হয়তো বা আমার ফিউচারও এরকম খারাপ হইতে পারতো। আল্লাহ আমাকে বাঁচাই পেয়েছে। আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি। যা হওয়ার হয়েছে, যতটুকু বলার বলছি। আমি আরো অনেক ধরনের অনেক ঘটনা আছে যেগুলো আমি বলি নাই, আমার মাথায়ও নেই। এত ফ্রাস্ট্রেশন রাখতে পারি না। এটা পুরো প্রেগনেন্সিতে যে পরিমাণ ডিপ্রেশনের মধ্যে ছিলাম, আমি 6-7 মাস টোটালি সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না। আমার শারীরিক মানসিক অবস্থা ভালো ছিল না। আস্তে আস্তে আমি আবার ট্রাই করছি আসার, সবার সাথে মিশার, কারণ আমি একা একা থাকতে থাকতে আমি আরো বেশি হয়ে যাচ্ছিলাম। কেউ একজন কমেন্ট করছে, আপু তোমাকে কখনো মারেনি তো? আমি তো বলছি যে ও আমার গায়ে হাত তুলছে, একবার না অনেকবার। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় ও আমাকে মারছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিছিল। সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আমি ভুল করছি, এখন আমি বুঝতেছি। সমস্যা নাই, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ থাকতে কোনো টেনশন নেই। এমনিতেও তো আমার অন্য কেউ আমাকে চালাচ্ছে না, আল্লাহ আমাকে যুটুক দিছে, আমি ওটুকে চলতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওইভাবে আমার মেয়েও চলবে। আমার মেয়েকে আমি একদম রাজকন্যা হিসেবে বড় করব, আপনারা দেখবেন। আমার সবটুকু দিয়ে আমি আমার মেয়েকে বড় করব। কোনো বাপ লাগবে না, ওর কেউ লাগবে না, আমি ওর সব। এত কষ্ট করে পৃথিবীতে আনছি, সব করবো ওর জন্য। বাপরা পারে সন্তানকে অস্বীকার করতে, সন্তানকে ছেড়ে যেতে, কিন্তু কখনো কোনো মা পারে না। আচ্ছা, আমি আমার লাইফটা শেষ করতে চাচ্ছি। আমি জানি না আপনারা কে কি মন্তব্য করতেছেন বা করছেন। আর হচ্ছে, আপনাদের যদি কোনো প্রকার প্রমাণ লাগে আমাকে জানাবেন, হয়তো আমি নেক্সট কোনো পোস্টের মধ্যে পোস্ট করে জানাই দিব। আর হচ্ছে, আসলে আমি আর এসবে ইনভলভ হইতেই চাচ্ছি না। আমার যতটুকু বলার আমি বলছি, বাকিটা আইনগত যতটুকু ব্যবস্থা নেওয়া যায় নিব। যদি জাস্টিস পাই তো পাইলাম, আর যদি জাস্টিস নাও পাই কোনো সমস্যা নেই। সো এটাই হচ্ছে কাহিনী। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাই বলতে পারছি, কারণ আমি কন্ট্রোলই করতে পারছি না আমার ইমোশন। আমি জানতাম, সবাই জানতো, আমার ক্লোজেস্ট পার্সন যারা সবাই জানতো যে তুই কন্ট্রোল করতে পারবি না, লাইফ টিপ করিস না, বাদ দে, সবকিছু ফেলে রাখ। কিন্তু আমি চুপ থাকতে থাকতে আমার ভিতরে কথা জমতে জমতে আমি আরো মরে যাচ্ছিলাম। এতদিন আপনারা আমাকে দেখছেন আমি অনেক ভালো আছি, অনেক জোশ আছি, যেভাবে নিজেকে ভালো রাখা যায় রাখছি। এতদিন এই মানুষটা কিছু করতে আসে নাই। ঈদের সময় একবার হচ্ছে যে যখন মেয়েটা পিকচার দেওয়া স্টার্ট করছে, ও গার্লফ্রেন্ড মানে সুহি আহমেদ আপু যখন নেওয়াজ আহমেদের সাথে পিকচার দেওয়া পোস্ট শুরু করছে, তখন একটু একটু এই পিকচার গুলো ইয়ে হচ্ছিল, কমেন্ট করতেছিল মানুষজন। আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছিলাম। তো ওইটা কিছুদিন পর স্টপ হয়ে গেছে। যখন এখন আবার স্টার্ট হয়েছে এগুলা, তখন আর ওই যে রিসেন্টলি একটা কাহিনী হলো না, কোন একটা মেয়ে, বাইরের দেশের একটা মেয়ে যার 4 মাস প্রেগনেন্ট এর অবস্থায় হচ্ছে যে একটা ওর বয়ফ্রেন্ড, মানে বয়ফ্রেন্ড না হাজবেন্ড যায় না, ওকে চিট করছে স্ন্যাপচ্যাটের মধ্যে। এগুলো দেখার পর না আমি পুরা মানে দেখতেছি নেওয়াজকে, আরে পুরা নেওয়াজের কাহিনী। তখন আমি আবার ভুলবশত বলবো না কি জানি না,
আবেগের বসে পড়ে কিছু মিন করা স্টোরিজ দিচ্ছিলাম। দেন হচ্ছে যে ওই আমি কিছুদিন আগে হচ্ছে 2-1 দিন আগে ওই পোস্টটা শেয়ার করলাম যে কোরবানির ঈদের এগুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা কি জানি বলছে যে ছাগল, হ্যাঁ হ্যাঁ আমি ওদের বাসায় ছাগল নিয়ে গেছিলাম, তো আমাকে বলছে, এটা কেন ক্লিয়ার করছি মাথায় নেই। ও বলছে যে অনেকই টাকা দিচ্ছে, তারপর নাকি আমি ছাগল দিচ্ছি, পুরো মিথ্যা কথা। আমার কাছে চাইছে, আমি ছাগল নিয়ে গেছি, যখন ফ্রুটের দিন ছিল আম কাঁঠালের, তখন আম কাঁঠাল চায় নাই, আমার আব্বু নিচ থেকে দিছে। তারপরে দিতে হয়, ও যে বললো না, খুব প্রাউডলি বললো যে চিটাগাঙ্গের মানুষদের নাকি এরকম দিতে হয়, মানে খুবই প্রাউডের বিষয় এটা। জাস্ট আমরা দেওয়ার বেলায় দিই নাই যে ফার্নিচার, এটার জন্য আজকে আমার এই অবস্থা। আর সেকেন্ড হচ্ছে যে আমি আমার মেয়ে সন্তান কেন জন্ম দিছি, ছেলে কেন হয় নাই আমার। হ্যাঁ, এটা হচ্ছে আমার দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে নেওয়াজের কথা হচ্ছে, নেওয়াজকে আমার প্রতি মান্থলি টাকা দিতে হবে 50,000 টাকা, তাহলে আমার সাথে থাকবে, না হলে ওকে 20 লাখ টাকা দিতে হবে, ও বিজনেস করবে দেশে, না হলে ও দুবাই চলে যাবে, মানে ও এসব করে বেড়াবে, আমি কিছু বলতে পারবো না। ওর সবকিছু একসেপ্ট করে নিতে হবে, হয় ওকে টাকা দিতে হবে, না হলে ওর এসব একসেপ্ট করে নিতে হবে। সো আমি পারবো না, আমি আমার হাজবেন্ডকে শেয়ার করতে পারবো না। ও আমার সাথে থাকা অবস্থায় কিছু করতে পারবে না, যদি কিছু করে তাহলে ওর কাছে চলে যাক, আমার কাছে থাকা লাগবে না। সো আলহামদুলিল্লাহ ও এত বড় একটা ডিসিশন নিয়ে ফেলছে যে ওর আমাকেও দরকার নাই, ওর বাচ্চাও দরকার নাই, ওর দরকার হচ্ছে ওইসব ফ্যান্টাসি, মেয়ে রিলেটেড ফ্যান্টাসি দরকার। আচ্ছা করুক, সবার লাইফে সবার কে কি করবে এটা ডিসিশন নেওয়ার রাইট হচ্ছে তার, কে কি করতে চায় সেটা পুরোপুরি তার উপর ডিপেন্ড করে। সো সে যেহেতু আমাকে, আমার বাচ্চাকে চুজ না করে ওই লাইফটা চুজ করছে, ও ভালো থাকুক, আল্লাহকে ভালো রাখুক, ও যার সাথে আছে ভালো থাকুক। আমি আমার মেয়ের সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চাই না আপনারা আর এসব নিয়ে ঘাটাঘাটি করেন, আমি চাই না আপনারা না জেনে শুনে কোনো কিছু বলে বেড়ান। সো আমি লাইফটা শেষ করতে চাচ্ছি। এতক্ষণ আমার কষ্টের কথা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি কখনো ভাবিও নাই যে একদিন আমার লাইফ এইভাবে মানুষের সামনে প্রকাশ করতে হবে। আল্লাহ থাকতে আমার কোনো টেনশন নেই। আমি এতদিন অনেক ভালো ছিলাম, এই 2-1 দিন হচ্ছে যে কিছু পোস্টের কারণে তার খুব গায়ে লাগছে, যখন তাকে আমি ফকির বলছি, ভিক্ষা করতেছে, এই ধরনের পোস্ট শেয়ার করছি, যখন যৌতুক রিলেটেড কথা শেয়ার করছি, ও খুব গায়ে লাগছে। ও এতদিন মনে করছে কি ওই মেয়ের সাথে আমি আসি, তিথি তো কিছু করতেছে না, তিথি মনে একসেপ্ট করে নিছে, আর যেহেতু ও ডিভোর্স দিয়ে দিছে, হয়তো মনে হয় তিথি ডিভোর্স পেপার সাইন করে দিবে, তিথি সব একসেপ্ট করে নিবে, তিথি কিছু করবে না। যখন একটু একটু আমি মানে এক্সপোজ করা স্টার্ট করছি, তখন গিয়ে কালকে সারা রাত ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হাজব্যান্ড ওয়াইফ জানি না, তারা মিলে একটা মানে রচনা সাজাই ফেলছে। ওয়াও, সমস্যা নাই, কাউকে বদনাম করে কতটুকুই বা কি করবেন, আপনি কেমন সবাই জানে। এমনকি নর্মাল পোস্টের মধ্যে এসে মানুষজন ওকে এক্সপোজ করে দিচ্ছে, ওর কথা বলতেছে। আমার কাছে কত স্ক্রিনশট আছে, কত স্ক্রিনশট, আপনারা সবাই দেখতেছেন। এবার আমার নামে যা ইচ্ছা তা বলো, সমস্যা নাই। তুমি কোনো ধোয়া তুলসী পাতা না, তুমি যে মানুষের সামনে এত ভালো সাজতেছো, তুমি এমন না, তুমি একটা ফেক মানুষ, একটা ফ্রড, একটা প্রতারক। তোমার বিয়ে করতে মন চাইছে, তুমি বিয়ে করছো, তোমার বাচ্চা দিতে মন চাইছে, তুমি বাচ্চা দিছো, তোমার ছেড়ে দিতে মন চাইছে, তুমি একদম লাথি মেরে আমাকে আর আমার মেয়েকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের কাছে চলে গেছো। এমনকি আমাদেরকে ছাড়াও নাই, আমরা থাকা অবস্থায় তুমি অন্য মেয়ের কাছে গেছো। আল্লাহ তোমাদের বিচার করবে, আমি আর কিচ্ছু বলবো না। কোর্টের মাধ্যমে যতটুকু বিচার পাওয়া যায় আমি লড়াই করব, বাকিটা আল্লাহ, আল্লাহ ভরসা। আপনি কার সাথে বসে লিখেছেন স্ক্রিপ্ট লেখা থাকলে আমি আপনাদের ভাইয়ার মতো
এরকম লম্বা করে একটা স্ক্রিপ্ট লিখতাম, রচনা লিখতাম। আমি ওরকম মানসিক শারীরিকভাবে ঠিকই নাই। আমি কিছুদিন আগেও ডাক্তার, আমার এখনো স্টিল ট্রিটমেন্ট চলতেছে। আমার ডেলিভারির পর আজকে 4 মাস, আমার বাচ্চার ডেলিভারির পর আমার এখনো ব্লিডিং বন্ধ হয় নাই, যেটার ট্রিটমেন্ট চলতেছে। আমি কন্টিনিউসলি মেডিসিন খাচ্ছি, তার উপরে এইসব কাহিনী। আর যতটুকু জানছি যে আপুর সাথে, যে ম্যাডামের সাথে, যে মহিলার সাথে তিনি আছেন, তার খুবই কাছের মানুষ, খুবই কাছের মানুষ, পাস্ট রিলেটেড মানুষের কাছ থেকে জানতে পারছি সে 3টা বিয়ে করছে, নাকি কয়টা করছে জানি না। নেওয়া হচ্ছে 4 নাম্বার জামাই। আর আর কি বা বলবো। তো অনেক ভালো মানুষকে পাইছেন। আল্লাহ আপনাদের দুজনকে ভালো রাখুক, আমি নিজে মন থেকে দোয়া করতেছি। এরকম মানুষ, আপনার মতো মানুষ, আপনি মানুষটা যেটা আমার জীবনে কখনো আর না আসে। আপনার ছায়াও যাতে আমার আশেপাশে না আসে, আমার মেয়ের আশেপাশে না আসে। যে যেমন সে তেমন মানুষই পাইছে, বাকিটা আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন। আমি লাইভটা শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।